সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্প অনুষ্ঠান থেকে বরাবরের মতো আপনাকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অনুষ্ঠান শুরু করার আগে আমি সবার কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আজকের এই জীবনের গল্পটা প্রচারের অযোগ্য। আমি গল্পটা শুধুমাত্র এই কারণে প্রচার করতেছি, সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই রিলেটেড অনেকগুলো লাইফ স্টোরি পেয়েছি যেগুলো আসলে মানুষের মনের ভিতর লুকিয়ে থাকা জমানো কিছু কথা, যেগুলো আসলে চাইলেও মানুষ সচরাচর প্রচার করতে পারে না, বলতে পারে না। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি ঢাকার ধানমন্ডি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি সোনার চামচ মুখে দিয়ে দুনিয়াতে এসেছি। জন্ম হবার পর থেকে কোনোদিন অভাব দেখিনি। ধানমন্ডিতে আমাদের নিজেদের একটা বাড়ি আছে এবং আমার বাবার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। সব কিছু মিলিয়ে আমি একটা ধনী পরিবারের সন্তান বলাই যায়। কিন্তু ছোটোবেলা থেকেই আমার যখন জন্ম হয়, আমার জন্ম হবার পরে আমার মায়ের পেটের বাচ্চাস্থলীর ভিতরে টিউমার হয়। অ্যান্ড ওই টিউমারটা যখন অপারেশন করা হয়, তখনকার পর থেকে আমার মা অনেক উইক হয়ে যায়, যার জন্য আমার কোনো ভাই বোন নেই। আমার জন্ম হবার পরে আমার মায়ের পেটের যে বাচ্চাস্থলী ছিল সেটা কেটে ফেলে দেয় ডক্টর। তো যার জন্য বাবা মা আমাকে ভীষণ আদর করে বড় করে। বাট আমি জন্ম হবার পর থেকে একটা জিনিস খুব খেয়াল করে দেখি, সবসময় আমার মা পেটের ব্যথায় কাতরায়। যদিও অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু সবাই বলে যে বাচ্চাস্থলী না থাকার কারণে এই পেইন হয়ে থাকে। তো এটা আস্তে আস্তে একটা সময় কমে যাবে, কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী কাজ হয় না। এটার ব্যথা আস্তে আস্তে একটা পর্যায়ে বাড়তে থাকে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার মায়ের এই ব্যথাটা প্রচণ্ড পরিমাণ বেড়ে যায়। তখন আব্বা মাকে নিয়ে সিঙ্গাপুরে যায়, অ্যান্ড সিঙ্গাপুরের একটা হসপিটালে আমার মা মৃত্যুবরণ করে। আমি ক্লাস 8-এ যখন পড়ি, তখন আমি আমার মাকে হারাই, অ্যান্ড মাকে হারিয়ে আমি সত্যি অনেক বেশি অসহায় হয়ে যাই। এই বয়সে আসলে প্রতিটা সন্তান তার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা নিয়ে থাকে। বাট আমি আমার মাকে খুব কম বয়সে হারিয়েছি, যার জন্য আমার মনের ভিতর একটা কষ্ট সবসময় কাজ করে। মাকে হারানোর ব্যথাটা আমি খুব সহজে বলতে পারি না। সারাক্ষণ মায়ের স্মৃতিগুলো আমার খুব বেশি মনে পড়ে। স্কুলে যাওয়ার সময় মা আমাকে রেডি করে তারপরে আমাকে স্কুলে নামাই দিত। মা কখনো ড্রাইভারকে দিয়ে আমাকে স্কুলে পাঠাইতো না। মা সবসময় নিজে ড্রাইভ করে আমাকে স্কুলে নিয়ে যাইতো এবং স্কুলে নামাই দিয়ে নিজে গাড়ি নিয়ে আবার বাসে আসতো। মা কখনো ড্রাইভারের হাতে আমাকে ছেড়ে দিত না। তো মায়ের ভালোবাসাগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয়। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকে আমার মাকে আমি প্রচুর পরিমাণ মিস করি। মাকে এত মিস করি যেটা আমি বলে বুঝাইতে পারবো না। মায়ের স্মৃতিগুলো ভুলে থাকার জন্য একটা সময় আমি ফ্রেন্ডদের সাথে মিশি, বন্ধুদের সাথে মিশি। বন্ধু বান্ধবদের সাথে মিশতে মিশতে একটা পর্যায়ে আমি ড্রিঙ্কস করতে শুরু করি, এবং খুব ছোট বয়স, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকে আমি প্রতি রাতেই ড্রিঙ্কস করতাম। কারণ বাবার কাছে আসলে টাকা পয়সার কোনো অভাব ছিল না। আর আমার বাবা আমাকে এত পরিমাণ ভালোবাসতো যে আমার মা মারা যাবার পরে বাবার দ্বিতীয় বিয়ে করে নাই। বাবা আমাকে বুকে আগলে রেখে তার দিনগুলো পার করতেছে। আমার বাবা অনেক ইয়াং। বাবা আর আমি কোথাও বের হইলে কেউ বলবে না যে আমরা বাবা ছেলে, সবাই বলবে যে বড় ভাই আর ছোট ভাই। আমার বাবার মাথায় কচকচে কালো চুল, একেবারে ফর্সা লম্বা সুন্দর একটা মানুষ, দেখলে বুঝেই যায় না যে আমি তার সন্তান। তো যাই হোক, এভাবে আমাদের দিনগুলো পার হইতে আছে, অনেক ভালো সময় কাটতেছে। বাট আমার আব্বার যেই অফিস ছিল, সেখানে অনেকগুলো মেয়ে স্টাফ ছিল। বাট আমার আব্বা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি কখনো আব্বার মাঝে খারাপ কিছু পাই নাই। তো মেয়ে স্টাফগুলো মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, অ্যান্ড সবসময় আমার আম্মা যেহেতু থাকতো না, ওরা আসলে আমাদের পরিবারের ব্যাপারটা খুব ডিপলি জানতো না। তো এমনি মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, রান্না বান্না করে দিত, বা অন্য স্টাফগুলো মাঝে মাঝে আমাদের বাসায় আসতো। আব্বাকে প্রচুর পরিমাণ সম্মান করতো। এরই মাঝে একজন আব্বার রিসিপশনে চাকরি করতো, সখী নামের একটা মেয়ে আব্বার রিসিপশনে চাকরি করতো। ওনার আসলে রিয়েল নামটা আমি আজ পর্যন্ত ঠিক জানি না, বাট সবাই ওনাকে সখী বলে ডাকতো। তো উনি আসলে দেখতে অন্য স্টাফদের চেয়ে অনেক বেশি সুন্দর ছিল, মানে একেবারে হ্যাংলা ছিল, লম্বা ছিল, প্রচুর পরিমাণ ফর্সা ছিল। অ্যান্ড ওনার মাথার চুলগুলো অনেক ডিজাইন করা ছিল, এক একটা চুল যেন এক একটা কালার। সবসময় সুন্দর করে সাজুগুজু করে থাকতো, অ্যান্ড হাতে প্রচুর পরিমাণ ব্যাসলাইট পরতো, দেখতে একেবারে পরীর মতো লাগতো। তো আমি মনে করতাম উনি যেহেতু রিসিপশনে চাকরি করে, যার জন্য উনি আসলে একটু এরকমভাবে চলাফেরা করে। বিকজ রিসিপশনে একজন গেস্ট এসে ফার্স্ট রিসিপশনের সাথেই কথা বলে। তো যার জন্য আমি ভাবলাম যে হয়তো এই কারণে উনি অনেক স্মার্ট চলাফেরা করতে পছন্দ করে, অনেক সুইট টাইপের একটা মেয়ে। তো উনি মাঝে মাঝে আমাদের বাসায় আসতো বলতে কি, যে উনি রান্না বান্না করে আমাদের বাসায় এগুলো নিয়ে আসতো। কিন্তু উনি জানতো না যে আমার মা নাই, আমার মা যে মৃত, এটা উনি জানতো না।
একদিন উনি আমার আব্বা অফিসে ছিল, দুপুরবেলা আমাদের বাসায় আসে। উনি সেদিন অফিসে যায় নাই, দুপুরবেলা আসে। অ্যান্ড আসার পরে উনি হচ্ছে, আমি তখন কলেজে পড়ি, আমার স্কুল শেষ করে আমি কলেজে উঠে গেছি, তখন কলেজে পড়ি, কলেজে প্রথম ফার্স্ট ইয়ারে পড়ি। তো উনি আমাদের বাসায় আসার পরে উনি দুপুরবেলা আসছে এবং অনেকগুলো খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। তো আমাকে দেওয়ার পরে বলতেছে যে খিচুড়িগুলো বেড়ে বেড়ে দিচ্ছে। তা আমাকে বললো যে আপনি বসেন, আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি। তখন উনি আমাকে প্লেটের মধ্যে সার্ভ করে দেয়, আমি খাই এবং খিচুড়িটা অত্যন্ত স্বাদের হয়, আমি আসলে ভুলে বুঝাইতে পারবো না। তখন আমি বলি যে আপনার আজকে তো আপনি যে অফিস আওয়ারে আসছেন, আপনি অফিসে যান নাই। এবং উনি খুবই সুন্দর একটা ড্রেস পরে আসছে, মানে একটু যেটা বলেন যে একটু শর্ট কামিজ পরে আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি বললাম যে আপনার আজকে অফিসে যান নাই? বলে যে না, অফিসে যাই নাই, আমি হচ্ছে 2 দিনের ছুটিতে আছি, তো আমি স্যারের জন্য খিচুড়িটা নিয়ে আসছি। তো আমি বললাম যে স্যার তো এই সময় আপনাদের স্যার তো অফিসে থাকে, আপনি জানেন না? তো বলে ভাবলাম যে হয়তো আছে, এই জন্য নিয়ে আসছে। যাই হোক, খিচুড়ি খেতে খেতে ওনার সাথে আমার প্রচণ্ড কথা হলো এবং বাইরে বৃষ্টি ছিল, আমি জানালা খুলে দিয়েছি, বা আকাশে বিজলি চমকাচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারই মাঝে বোনা খিচুড়ি, পাশে উনি বসে আছে, আমার অত্যন্ত ভালো লাগতেছে। ওনার বয়স আমার বয়স মানে একদম সেমই হবে, খুব বেশি হইলে উনি হয়তো আমার 1 বছরে বড় হবে, তার না, মানে একেবারে দেখলে মনে হবে যেন আমার চেয়েও ছোটো, হয়তো বয়স আমার থেকে 1 বছরে বেশি হতে পারে। তো যাই হোক, এভাবেই সেদিন ওনার সাথে আমার প্রচণ্ড কথা হয়। অ্যান্ড কথা হওয়ার পরে উনি আমাকে বলে যে আমি যদি আপনাকে একটা কথা বলি, আপনি কি রাগ করবেন? আমি বললাম না, রাগ করবো না। আমাকে বলে যে আমার ফোন নাম্বারটি একটু রাখেন, যদি আপনাদের খাবার দাবারের প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, বাসার কোনো কাজের দরকার হয়, তাহলে আপনি প্লিজ আমাকে ফোন করবেন, আমি বাসায় এসে কাজ করে যাব। তো আমি বললাম যে না দরকার নেই। তারপর উনি রিকোয়েস্ট করুন, আর নাম্বারটা আমাকে একটা কাগজে লিখে দেওয়া যায়। তো এইভাবে 2 দিন যাওয়ার পরে আমি কাগজটা হচ্ছে আমার ড্রয়ারে রেখে দিই। 2 দিন পরে হঠাৎ করে কাগজটা একদিন আমার চোখে পড়ে। তো রাত মেবি তখন 10টার মতো বাজে, আমি তখন ওনার নাম্বারে কল দিই, এমনিতেই কল দিই দুষ্টুমি করে, কোনো রিজন নাই। তো কল দিলাম, উনি আমার সাথে কথা বলতেছেন এবং খুবই ভালো ভালো কথা বলে, আমারও ভীষণ ভালো লাগে। অ্যান্ড কথা বলতে বলতে অনেক গভীর কথাবার্তা ওনার সাথে আমার হয়ে যায়। অ্যান্ড তারপর থেকে কেন জানি আমার হচ্ছে তখন কলেজও বন্ধ ছিল, যার জন্য আমি আসলে প্রতিদিন ওনার সাথে কন্টিনিউ কথা বলতাম, দুপুরে তারপর রাতে কথা বলতে বলতে আমার মাঝে ওনার মানে আমার একটা ভালো লাগা কাজ করে। আমি আসলে সেই সময় ভুলেই যাই যে উনি আমার আব্বার অফিসে রিসেপশনে চাকরি করে, এটা আমার আসলে মাথায় থাকে না। বাট কথা বলতে বলতে কখন যে তাকে আমার এত ভালো লেগে যায়, এটা আমি অ্যাটলিস্ট ভুলে বুঝতে পারবো না। এভাবে যেতে যেতে তার সাথে একদিন হচ্ছে আমি তাকে বলি যে চলেন আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাই। তো সেদিন আমি তার সাথে চিড়িয়াখানাতে যাই, ঢাকা চিড়িয়াখানাতে ঘুরতে যাই। অ্যান্ড চিড়িয়াখানা আমরা সারাদিন ঘুরি। অ্যান্ড ওখানে বোটানিক্যাল গার্ডেন আছে, যারা ঢাকার মানুষ তারা জানেন। তো বোটানিক্যাল গার্ডেনে আমরা ওইখানে বসি, বিকেলবেলা একটা পুকুর পাড়ে বসে আছি। তো বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করে আমার পরিবারের ব্যাপারে প্রশ্ন করে। তখন উনি আমাকে বলে যে আপনার মা আপনাদের সাথে কেন থাকে না? যখন এটা বলে আমি তখন খুব সারপ্রাইজ হয়ে যাই। আমি বলি আমার মা আমাদের সাথে থাকবে মানে আপনি কি জানেন না? পরে বলেন না, স্যার তো বললো যে মানে আপনার মা নাকি বাসায় থাকে না। তো আমি বললাম যে আরে বাবা তো তাহলে মিথ্যে বলেছে। তো উনি বলে যে কেন, কি হয়েছে? আমি বলি আমার মা তো অনেক আগেই মারা গেছে, আরও অনেক বছর আগে, লাইক 6 বছর আগে আমার মা মারা গেছে। তখন উনি একদম ভেঙে পড়ে, খুব বেশি কষ্ট পায়। তো আমি বললাম যে আমার বাবা এই কথাটা আপনাদেরকে কেন বলে না যে আমার মা মারা গেছে? তখন উনি আমাকে বলতেছে যে স্যার আসলে অনেক অনেস্ট, তো অনেক সৎ মানুষ। স্যার চিন্তা করে যে স্যারের যদি বউ না থাকে, অন্য মেয়েরা যদি, কারণ আপনার আব্বার অফিসে সবই মেয়ে, তো কেউ যদি স্যারের উপরে আকৃষ্ট হয়ে পড়ে, এই জন্য হয়তো স্যার বলে নাই। তো ব্যাপারটা সেদিন আমার অনেক ভালো লাগে যে আমার আব্বা আসলে অনেক ভালো মানুষ। তো যাই হোক, এভাবে দিনের পর দিন যাচ্ছে, বাট তার সাথে আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমি কন্টিনিউ তার সাথে কথা বলি প্রতিদিন, অ্যান্ড প্রতিদিন তার সাথে কথা বলি, তার সাথে দেখা করি, অনেক ভালো লাগে। আমি আমার পরিবারের সব কিছু তাকে বলি যে আমার মা মারা গেছে, আমার আব্বা এই পর্যন্ত বিয়ে করে নাই, আমাদের অনেক জায়গা সম্পত্তি আছে, আমি সব কিছু তাকে স্টেপ বাই স্টেপ সব কিছু বলি, কারণ আমার অনেক স্বপ্ন আছে তাকে নিয়ে, আমার অনেক ভালো লাগে। একটা পর্যায়ে আমি বলি কি যে আপনি পড়াশোনা করেন। সে কিন্তু এসএসসি পাস করছিল, এসএসসি পাস করার পরে আর পড়াশোনা করে নাই, আর আমাদের অফিসে জয়েন করছে খুব বেশি দিন হয় নাই, লাইক 6-7 মাসের মতো সে জয়েন করছে। তো পরে আমি বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি পড়াশোনা করেন। আমি তাকে হচ্ছে ঢাকার একটা কলেজে ভর্তি করাই দিই, একটা ভার্সিটিতে ভর্তি করাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিই। অ্যান্ড উনি ওখানে ভর্তি হয়ে পড়াশোনা করেন। পড়াশোনার মোটামুটি খরচ সবই আমি দিই, কারণ তার বেতন ছিল অনলি 12,000 টাকা। তো 12,000 টাকা দিয়ে আসলে ঢাকাতে থেকে পড়াশোনা করা খুব কঠিন হয়ে যায়। তো যার জন্য আমি তাকে প্রতি মাসে টাকা পয়সা, বিকজ আমার কাছে প্রচুর টাকা থাকে। আমি একটা ব্যাপার বলে রাখি, আমি যদি কখনো আমার বাবাকে বলি যে বাবা প্রতিদিন আমাকে 1 লাখ টাকা করে দিবা, আমার বাবা আমাকে প্রতিদিন 1 লাখ টাকা করে দিত, কারণ আমাকে প্রচুর ভালোবাসে। বাবা আমাকে কখনো মায়ের অভাবটা বুঝতেই দেয় না। টাকা পয়সার মাঝে আমি প্রচুর টাকা পয়সা উড়াই, ফ্রেন্ডদের মাঝে আমি টাকা পয়সা যখন যেভাবে কচু পাতার মতো আমি টাকা উড়াই।
মায়ের শূন্যতাটা কিন্তু আমাকে সবসময় কাঁদায়। আমি সবসময় মায়ের কথা ফিল করি। আমি যখনই ওনার সাথে কথা বলি, সখীর সাথে কথা বলি, ঠিক তখনই আমার মায়ের কথা বলি, অ্যান্ড আমার মায়ের কথা বলাতে সে আরও বেশি ভেঙে পড়ে, আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দেয়, এবং মাঝে মাঝে আমাদের মাঝে অনেক ভালো ভালো সম্পর্ক হয়ে যায়। একদিন সে আমাকে প্রশ্ন করে, নিজেই বলে যে আমাকে তুমি করে সম্বোধন করে, তখন তুমি কি ড্রিঙ্কস করো? তো আমি বললাম যে এইটা তুমি আমাকে কেন বলতেছো? বলে যে তোমার মুখের দিকে তাকালে না আমার কাছে এরকমটা মনে হয়। আমি বললাম কি বলো এগুলা? বলে যে হ্যাঁ, তোমার চোখের নিচে কালি পড়ে আছে, দেখে মনে হয় যে তুমি ড্রিঙ্কস করো। আমি বললাম যে হ্যাঁ, আমি ড্রিঙ্কস করি এবং কন্টিনিউ করি। তখন আমাকে বলে যে আজকে যদি আমি তোমাদের বাসায় আসি তুমি কি কিছু মনে করবা? আমি বললাম জানি না, স্যার আছে না, তোমার স্যার দেখলে তো অনেক মাইন্ড করবে। পরে বলে স্যার দেখবে না, তুমি আমাকে কোনোভাবে রিসিভ করে নিয়ে যাবা। তাই আমি বললাম রাতের বেলায় কেন? বলে যে রাতের বেলায় আসবো, ইচ্ছে করতেছে তাই। তাই আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে। তো সে ওই দিন রাতের বেলায় আমি সিকিউরিটিকে বলে রাখি ও বোরকা পরে আসে, যাতে শুধু চোখগুলো দেখা যায়, কারণ যদি বাইসের সিসি ক্যামেরায় উঠে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তো আমি যে কোনো একটা কিছু বলে ম্যানেজ করবো। আমি তাকে সন্ধ্যার সময় নিয়ে আসি, সন্ধ্যার পর যাতে আবার মাইন্ড করতে না পারে। তো সন্ধ্যার দিকে নিয়ে এসে আমি তাকে আমার বাসার মধ্যে, ঘরের মধ্যে লুকিয়ে রাখি। রাত যখন প্রায় 11টা, বাবা কিন্তু 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যেত। বাবা যখন ঘুমিয়ে যায় তখন সে তার ব্যাগ থেকে, তার ব্যাগের ভিতরে 2টা পুস্কির বোতল ছিল, মদের বোতল। তো সেই মদগুলো সে ঢালে এবং চানাচুর নিয়ে আসে, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, দেন হচ্ছে ওরকম অনেকগুলো শিক কাবাব টাবাব, এগুলো অনেক কিছু নিয়ে আসে। তো ব্যাগ থেকে এগুলো বের করে একদম টেবিলের উপরে সুন্দর করে সাজায়। তো সে আর আমি সেদিন প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করি। অ্যান্ড ড্রিঙ্কস করতে করতে কখন যে আমি তার শরীরে হাত দিয়ে ফেলি আমি সেটা বুঝতেই পারিনি। অ্যান্ড আমি তার শরীরে হাত দিয়ে ফেলি এবং তার সাথে আমার এই প্রথম যৌন মিলন হয়ে যায়। যখন এই কাজটা হয়ে যায় তখন যখন আমার সেন্স ফিরে আসে, তখন রাত, আমি যখন ঘড়িতে তাকাই দেখি 2টা মতো বাজতেছে। তখন আমি দেখি যে আমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, আর ওর শরীরেও কোনো কাপড় নাই। তো আমি তখন বুঝতে পারছি যে আমি ওকে ধরে শুয়ে আছি। তখন আমি বুঝতে পারছি যে আমাদের মাঝে কিছু একটা হয়ে গেছে। তখন আমি তাকে ডাকি, অ্যান্ড সে উঠে সে ভীষণ লজ্জা পায়। সে চাদর মুড়িয়ে আমাকে বলে যে এটা কিভাবে কি হলো। আমি বললাম যে আসলে ড্রিঙ্কস করে ফেলেছি অতিরিক্ত, বুঝতে পারি নাই। তো যাই হোক, এভাবে সে ম্যানেজ করে নেই। সে বলে কোনো প্রবলেম নাই, কারণ তুমি তো আমাকে বিয়ে করবা, তাই না? তাই আমি বললাম হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো। তার বাড়ি ছিল বরিশালে, তার ব্যাপার বলে রাখি, তার বাড়ি বরিশালে ছিল। তো তার পরিবারে তার বাবা ছিল, মা ছিল, তারপরে ছোট 3টা ভাই ছিল, একটা বোন ছিল, সবাই তার ছোট ছিল। অ্যান্ড তার পরিবারের সম্পূর্ণ টাকা সে দিত, তার টাকায় তার পরিবার চলতো। আমি তাকে তখন প্রচুর টাকা দিতে শুরু করি, মান্থলি হয়তো 30,000, 40,000, 50,000 টাকা আমি তাকে মাসে দিই। অ্যান্ড তাকে আমি এক্সট্রা একটা সাবমিট বাসা নিয়ে দিই। সে এখানে থেকে সে পড়াশোনাও করে, চাকরিও করে। আমি তাকে এক্সট্রা টেক কেয়ার করতে থাকি। এভাবে যেতে যেতে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল রোহিত একটা ফ্রেন্ড ছিল, ও হিন্দু ছিল, আর আমার গার্লফ্রেন্ড ছিল হচ্ছে মুসলমান। তো সখী মুসলমান ছিল। তো রোহিত একদিন আমাকে রোহিতের জন্মদিন ছিল, আমি একদিন রোহিতের জন্মদিনে যাই। তো আমার এখানে সব ফ্রেন্ড সব কিছু, সবাই এখানে বসে, সবাই আছে, বা ফ্রেন্ড সার্কেল সবাই আসে। তো রোহিত আমারে বলতেছিল যে দোস্ত, একটা জিনিস আছে, একটা আইটেম আছে, তুই যদি অনুমতি দেস তাহলে নিয়ে আসবো। তো আমি বললাম যে আইটেম পরে বলে যে একটা মেয়ে আছে, একদম সুপার মামা, একেবারে কিউট, একেবারে একদম ক্যাটরিনা কাইফ, তুই যদি বলিস তাহলে আজকে রাতে এটা দিয়ে খুব মজা করা যাবে। তো আমি বললাম যে তুই কিভাবে কি বলতেছিস? পরে বলতেছে আমার গার্লফ্রেন্ড ছিল, তো গার্লফ্রেন্ড থাকার পরে ওর সাথে আমি একদিন মিলামিশা করছি, অ্যান্ড মিলামিশা করার পর তার সাথে আমি খুব ফ্রি হয়ে গেছি। অ্যান্ড যখনই তারে ফোন দিয়ে সে আমার বাসায় আসে, আজকে তারে ফোন দিয়ে আইনা আমরা সবাই মিলা মজা করবো। তো আমি বললাম মেয়ে মাইন্ড করবে না? পরে বলে আরে না, ওরে টাকা দিলেও রাজি হয়ে যায়। তো আমি বললাম যে আরে ভুলিস কি, এরকম মেয়েও আছে নাকি? আমি তখনও জানি না যে টাকার বিনিময়ে এত সস্তা মেয়ে পাওয়া যায়। তো যাই হোক, আমাকে বলে যে ঠিক আছে তাইলে হচ্ছে ফোন দেই, নিয়ে আয়। তাই আমি বললাম যে দাঁড়া, ফোন দিয়ে আনার দরকার নেই, আগে মালটার একটু দেখি, যদি ভালো লাগে তাইলে আনবি, নাহলে আনার দরকার নেই, আগে একটু দেখি। আর আসার সময় অবশ্যই মালটা নিয়ে আসবি যাতে ড্রিঙ্কস করতে পারি ঠিকঠাক মতো। তো আর একটা আনলে হবে না, ওকে বলিস ওর সাথে আরও 2-1টা নিয়ে আসতে। তখন আমার বলে যে আরে বোকা, এটা তো প্রফেশনাল কামলা না, ওইটা হয়তো আসবে আমার গার্লফ্রেন্ড, ওই হিসাবে আইনা আমি সবাইকে ইউজ করাবো, বাট আমি জানি সে মাইন্ড করবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আগে ছবিটা দেখি। যখন সে আমাকে ছবিটা দেখালো, আমি তখন আসমান থেকে ভেঙে পড়ে, আমার কাছে মনে হলো যেন আমার মাথায় পুরো আসমানটা ভেঙে পড়েছে। আমাকে যখন ছবিটা দেখালো, আমি সাথে সাথে দেখতে পেলাম যে ছবিটা সখীর। আমি তখন ভীষণভাবে কান্নায়, একেবারে কান্নায় ভেঙে পড়ে কথাই বলতে পারি না। আমি জিজ্ঞেস করি যে বন্ধু তুই শিওর বলতেছিস তো এই মেয়ে? ও আমাকে বলে আরে বোকা নাকি, আমি তোর সাথে মিথ্যে কেন বলবো, এই মেয়ে। আমি বলি আমার কাছে ব্যাপারটা কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। আমাকে বলে যে না, এইটাই মেয়ে, অ্যান্ড এটা 100% কনফার্ম। তো পরে আমি তাও বিশ্বাস করি না, পরে আমাকে বলে যে তারা তোরে প্রমাণ দিতেছে। তখন ওর সাথে অনেকগুলো ছবি উঠানো, ছবি উঠেছে এরকম অনেকগুলো ওর সাথে উঠানো ছবি আমাকে দেখায়।
আমি আমার মা মারা যাওয়ার পরে যে পরিমাণ কান্না করেছিলাম, আমার মনে হচ্ছে আমার সেই পরিমাণ কান্না এখনই এসে যাবে। আমি ওদেরকে কিছু না বলে বাথরুমে চলে যাই। বাথরুমে গিয়ে আমি দরজা লাগিয়ে প্রচুর পরিমাণ কান্না করি, অ্যান্ড কান্না করে প্রায় 10 মিনিট পরে আমি বাথরুম থেকে বের হই। আমার চোখ পুরো ফুলে আছে। ও এরই মাঝে ওকে ফোন দিয়ে ফেলেছে, এখন ও আসতেছে। তো আমি বলতেছি, বন্ধু দেখ আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি বাসায় চলে যাব। তো আমাকে বলে যে আরে না, বাসায় চলে যাবি কেন, একটু থাক না। আমি বললাম যে না, আমি বাসায় চলে যাব। তো আমার টার্গেট হচ্ছে আমি বাসায় যাওয়ার কথা বলে আমি তাকে ফোন দিয়ে ওখানে আসতে নিষেধ করবো, কারণ সে যেমনই হোক আমি তাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তো আমি তখন বাসা থেকে বের হয়ে তার নাম্বারটা ডায়াল করি, তাকে কল দিই, কিন্তু তার মোবাইলে শুধু ভিজি এঙ্গেজ, আমি তাকে লাইনে পাই না। অ্যান্ড এই সিমটা ছিল নতুন একটা সিম, মানে ওর আগের যে সিম ছিল, আমি ওর যে সিম নাম্বারটা জানতাম এটা হলো আরেকটা সিম নাম্বার, যেটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল, ওর নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। তখন আমি আমার যে সিমের সাথে ওর সাথে কথা হতো সেই সিমে কল দিই, কিন্তু সে রিসিভ করে না। বাট আমি যখন ওই যে নতুন সিমে কল দিই তখন আমি এঙ্গেজ পাচ্ছি। তো অনেক ফোনে এঙ্গেজ পাচ্ছি, আর আমি একটু চালাকি করে আমার আরেকটা নতুন নাম্বার থেকে কল দিই। আমি আমার যেটা পার্সোনাল নাম্বার এটা থেকে কল দিই না, কারণ আমার পার্সোনাল নাম্বার থেকে কল দিলে হয়তো বুঝে যাবে, ধরবে না বা কিছু একটা, এজন্য আমি একটা নতুন নাম্বার থেকে কল দিই। কিন্তু ও আমার কোনো কল রিসিভ করে না, এঙ্গেজ পায়। অ্যান্ড এঙ্গেজ পাওয়ার পরে যখন কল ঢুকে ও কেটে দেয়, কল ঢুকলেই কেটে দেয়। তো আমি তখন বারান্দায় দাঁড়ায় আছি। আমার টার্গেট হচ্ছে যে ও যখন আসবে তখনই হচ্ছে আমি ওকে এখান থেকে মানে সরাই দিব, এরকম একটা প্ল্যানিং। তো আমি বারান্দায় দাঁড়িয়ে আসছি, ও আসছে। হ্যাঁ, ও যখন আসছে, ও আসার আগে আমার বন্ধু গেটের সামনে, মানে ও গাড়ি দিয়ে আসতেছে তার আগে আমার বন্ধু গেটের সামনে। আমার ওই বন্ধু অনেক ওদেরও টাকা পয়সা ছিল, ও নিজেই গাড়ি পাঠাইছে নিয়ে আসার জন্য। তো পরে আমার বন্ধু যখন ওকে গাড়ি থেকে নামালো তখন আমার আর কোনো স্কোপ নাই যে ওকে সামনে গিয়ে আমি নিষেধ করবো বা কিছু একটা বলবো। তখন আমার প্রচণ্ড রকম কষ্ট হইতেছে, আমি ওর সামনে যাচ্ছি না, কারণ আমি জানি সামনে গেলে আমার ওই বন্ধু আবার হুটহাট করে কি বলে ফেলে, আর আমার এত কষ্ট হচ্ছে আমি কিছু বুঝাইতে পারতেছি না। একটা পর্যায়ে ওরা যখন রুমে যাওয়ার পরে ইন দ্য মিন টাইম আমি আমার বন্ধুকে কল দিই। আমি বলি যে বন্ধু তুই একটু বাইরে আয়। তো বাইরে আসার পরে আমি আর মানে সহ্য করতে পারতেছিলাম না যে ওরা এখন আরও আমার 3-4টা ফ্রেন্ড আছে, সবাই মিলে আমার গার্লফ্রেন্ডের সাথে এগুলো করবে। আমার তখন ভালো লাগতেছিল না ব্যাপারটা। তখন আমি ওর পা জড়ায় ধরি। ও বলে কিরে তুই যাস নাই? আমি বলি না, একটু আয় না, বাইরে আয়। তো বাইরে আসার পরে আমি ওর পা জড়ায় ধরি, ওকে আমি আর সহ্য করতে পারি না, ওকে সব কিছু খুলে বলি। তখন আমাকে প্রচুর বোঝায়, বন্ধু মেয়েটা যথেষ্ট খারাপ, আমি তোর একটা কথা বলি শোন, ও শুধু আমার সাথে না, এর আগে অনেকগুলো ছেলের সাথে ও এই কাজগুলো করছে। আমি বলি ওর বাড়ি বরিশাল, তো ঢাকাতে আসছে মাত্র 6 মাস হয়েছে। 6 মাসে ও বলে আরে গাদা 6 মাস নয়, ঢাকাতে আসে আজকে 3.5 বছর। আমি বলি আমি তো জানি 6 মাস, ও আমাদের 6 মাস বলছিল। বলে না 6 মাস না, ও এগুলোই করে বেলায় বড় লোকের ছেলেদেরকে পটায়, ওদের কাছ থেকে টাকা টুকা নিয়ে ওই এই ধরনের কাহিনী করে। এই এলাকাতে এমন কোনো বড় লোকের পোলা নাই যার সাথে তার লিঙ্ক নাই। তুই কী করস? তুই একটা ভালো এডুকেটেড একটা পোলা, এটা কোনো কথা বললি? আমি তখন প্রচুর কান্না করি আর ওকে বলি যে দোস্ত, আমি যাই হোক আমি তোর কাছে রিকোয়েস্ট করি তুই এই কাজটা করিস না, অ্যাটলিস্ট এই কাজটা তুই করিস না, এটা তুই ওরে ছেড়ে দে। তখন আমার বলে ঠিক আছে, তুই আমার বন্ধু মানুষ, আমরা অন্য মাল জোগাড় করে নিবি, এটাকে ছেড়ে দিব। তো এইটা বলে সে রুমে যায়। অ্যান্ড রুমে যাওয়ার পরে রুম থেকে 1 মিনিট 3 মিনিট 2-3 মিনিট পরে সে আবার ফিরে আসে আমার বলতেছে যে দোস্ত সাইফুল একটা কথা বলি শোন, মানে আমার বাকি বন্ধুরা ওর সাথে হোস্টি নষ্টি শুরু করছে। আমি তখন খুব রেগে যাই, আমি বলি কুত্তার বাচ্চা, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ হয়ে যাবে যদি তুই মেয়েটাকে এই মতো বের না করিস। তো রাগান্বিত হয়ে ভিতরে যায়, যে কেমনে প্রায় 10 মিনিট পরে বের করে নিয়ে আমি ওকে ইশারা দিই যে পার করে দে। তো ইশারা দিই, তারপর ওদের গাড়ি দিয়ে মেয়েটাকে বিদায় করে দেয়। তখন আমি সব বন্ধুদের বাকিদেরকে বলি না, শুধু ওকেই বলি। ধরে আমি বলি যে ও আমাকে বলে যে দোস্ত দেখ, বাদ দে, যা হবার তা তো হয়ে গেছে, এগুলো আসলে মাথায় রাখিস না, তুই ওই মেয়েটারে ভুলে যা। তো এরপর থেকে আমি আর ওকে কিছুই বলি, আমি সখীকে কিছুই বলি না। আমি সখী যে এগুলো ঘটনা আমি কিছুই বলি না। সখীর সাথে আমি সবসময় ফোনে কথা বলি, আগে যেমন কথা বলতাম তেমনই কথা বলি। কিন্তু আমি জাস্ট একটা দিন খুঁজতেছি যে কোন দিন আমি ওকে ভালো করে এই ব্যাপারগুলো আমি ওকে ঠিকমতো ধরবো এবং তাকে বুঝে আমি এই পথ থেকে ফিরে নিয়ে আসবো। আমার তখনও তাকে ছাড়ার কোনো প্ল্যানিং নাই। আমি তখনও প্ল্যানিং করতেছি যে তাকে কোনোভাবে এই পথ থেকে ফিরে নিয়ে আমি তাকে ভালোবাসবো। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি একদিন আমার বাবা হচ্ছে কক্সবাজার গিয়েছিল অফিসের কোনো একটা কাজে। তো সেদিন রাতের বেলায় বাসায় কেউ ছিল না, আমি ওটা ফোন দিই, ও আসে রাত 10:30টার দিকে। ও আসার পরে ও বসে, অ্যান্ড সেদিন সে ওই আগের মতো ড্রিঙ্কস নিয়ে আসে। তাই আমি বললাম যে আমি আজকে ড্রিঙ্কস করে ফেলছি সন্ধ্যার সময়, আমি ড্রিঙ্কস করবো না, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তখন সে আমাকে বলে যে কিসের ইম্পর্টেন্ট কথা? আমি বললাম যে তখন আমি আর কোনো কিছু লুকাই নাই, কারণ আমি জানি লুকে তো কোনো লাভ নেই। আমি তাকে 2-1টা কথা ইঙ্গিত দিই, কিন্তু সে অস্বীকার করে। 2-1টা ইঙ্গিত দেওয়ার পরে সে অস্বীকার করে। তখন আমি তাকে স্ট্রেট সব কিছু খুলেই বলি যে এই ঘটনা, কথাগুলো সত্য কিনা।
তখন সে একটু চুপ হয়ে যায়, চুপ হয়ে আর কোনো কথা বলে না। আমি বললাম সখী, আমি তোমাকে এত ভালোবাসি অথচ তুমি এই কাজটা কীভাবে করলা? আর যাই হোক, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমি তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা বলতে চাই না, অতীতে যা হবার তা হয়ে গেছে, এগুলো তুমি বাদ দাও, বাট আমি এখন থেকে নতুন করে তোমার সাথে থাকতে চাই। তো প্লিজ তুমি আমার অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করো না, অতীতটা তুমি আমার কাছ থেকে বাদ দাও প্লিজ, অ্যাটলিস্ট এটা এখন ছেড়ে দাও। আমি তার কাছে অনেক দুঃখ করি, দেখো আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, আমরা কোটি কোটি টাকার মালিক, তুমি তো আমার বাবা সম্বন্ধে তেমন জানোই না, আমাদের ঢাকাতে 4টা নিজেদের বাড়ি আছে, এরপরে আমার আবার মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, সো আমাদের টাকা পয়সার তো কোনো অভাব নাই, তাহলে তোমার এগুলো কেন করতে হবে? আমি তোমাকে লক্ষ্মী করে আমি তোমাকে বিয়ে করবো, আমি আমার বাবাকে সব কিছু বলবো। তখন সে বলে যে না না না, স্যারকে এখন কিছু বললে খুব প্রবলেম হয়ে যাবে, আমার চাকরিটা চলে যাবে, তুমি একটু রিল্যাক্স হও, আস্তে আস্তে সব কিছু আমি ঠিক করে নিব। অ্যান্ড সেদিন সে আমার মাথায় এবং তার মাথায় হাত দিয়ে সে তার বাপ মায়ের কসম করে বলে সে আর কোনো দিন এই কাজগুলো করবে না, যা করে ফেলছে তার জন্য সে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমিও খুব নরম মনের মানুষ, যার জন্য সব কিছু মেনে নিয়ে তার সাথে তখনকার পর থেকে আমি আবারও কন্টিনিউ করতে থাকি। বাট আমি দেখি তারপর থেকে সে একটু চেঞ্জ, মানে আগে যেরকম আমার সাথে মিশতো, আমার সাথে কথাবার্তা বলতো বা একটু অন্যরকম সম্পর্ক ছিল, বাট এটা এখন নাই। এখন কথা বলতে গেলেই সে জানি কেমন দূরে দূরে সরে যায়, মানে আগের মতো করে আমার সাথে মিশে না। তখন আমি চিন্তা করতে থাকি যে কেন এরকম কেন করে, তখন তাকে আমি খুব বেশি ভালোবাসি, তার প্রতি আমার ভালোবাসা জমে যায়। একটা পর্যায়ে সে আমার কাছ থেকে কেমন জানি সরে যেতে চায়, তো আমি আসলে ব্যাপারগুলো কিছুই বুঝতেছি না। এটা লাইক আরও প্রায় 8-9 মাস পরে তখন আমি আবার দিয়ে ফেলি, আমার কলেজ জীবন শেষ করে ফেলি, এসএসসি শেষ করে আমি তখন ভার্সিটিতে ভর্তি হই। তো সে আমার সাথে আগের মতো আর ওভাবে মিশতেছে না, তো আমার কাছ থেকে আর টাকা পয়সাও নেয় না, আগে যেরকম প্রতি মাসে টাকা পয়সা নিতে এখন টাকা পয়সাও চায় না। তখন আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, আমি তাকে যতই জিজ্ঞেস করি না, সে আস্তে আস্তে করে আমার কাছ থেকে ডিভাইডেড হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। তো আমার একদিন খুবই কষ্ট লাগে, আমি তাকে বলি যে তুমি যদি এগুলো করো আমি আমার বাবাকে সব কিছু বলে দিব। তখন সে একদিন আমার সাথে আমাকে বলে যে তুমি একদিন রেস্টুরেন্ট আসো, আমি তোমার সাথে পার্সোনাল কথা বলবো। যখন রেস্টুরেন্টে যাই, সে আমার পা চাইপা ধরে বলতেছে যে যা হবার তা হয়ে গেছে সাইফুল, তুমি আমাকে ভুলে যাও। তো আমি বললাম যে আমি তোমাকে এত ভালোবাসি, আমি তো কখনো তোমাকে ভুলতে পারবো না। তখন সে আমাকে বলে যে না প্লিজ তুমি আমাকে ভুলে যাও, আমি বুঝতে পারতেছি না যে আমি কী করবো, আমি একটু প্রবলেমে আছি, আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো, তোমাকে কয়টা দিন একটু রিল্যাক্সে থাকতে চাও, লাইক 1 মাসের মতো 2 মাসের মতো তুমি আমার সাথে কন্ট্রাক্ট করো না। তখন আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে কেন এরকম করতেছে। আমি তারপরেও কন্টিনিউ তাকে কল দিই, বাট সে আমার আবার কলগুলো রিসিভ করে না। তো এরই মাঝে আমি আমার বাবার মাঝে একটা পরিবর্তন দেখতে পাই, মানে বাবার মাঝে পরিবর্তন দেখতে পাই বলতে, বাবা আগে যেরকম ছিল ওরকম থাকে না। মানে আগে বাবার যে কোনো কল আসলে বাবা আমার সামনে বসে বসে কথা বলতো, দেখা গেলো সকালে বাবা আর আমি একসাথে ব্রেকফাস্ট করতেছি, ওই সময় বাবার মোবাইলে কল আসছে, বাবা লাউড স্পিকার দিয়ে ব্রেকফাস্ট করে কথা বলতেছে। বাট আমি তখন দেখি যে বাবার কোনো কল আসলে বাবা খুব মানে আড়ালে চলে যায়, মানে আমার কাছ থেকে দূরে সরে যায়। এবং বাবা, আমি অনেক সময় দেখি যে বাবা ছাদের উপরে গিয়ে হাসতে হাসতে অনেকক্ষণ, লাইক 1 আওয়ার অ্যান্ড 1 আওয়ার মোর দেন বাবা ওরকম করে কথা বলতে থাকে। তো আমার মাঝে কেমন যেন একটু সন্দেহ লাগে যে বাবা কেন এত কাদের সাথে কথা বলে, কিসের কথা বলে। তো আমি আর বাবা খুবই ফ্রি ছিলাম, একেবারে খুবই ফ্রি ছিলাম, আমরা মানে একদম ফ্রেন্ডের মতো ছিলাম। যার জন্য একদিন আমি রাতের বেলায় ডিনার কমপ্লিট করে বাবার সাথে বসে বসে বারান্দায় বসে আছি। ডিনারের পরে আমি আর বাবা বারান্দায় বসে 10-15 মিনিটের মতো আড্ডা মারি, তারপর রুমে যাই। তো আমি বাবাকে বলছি যে বাবা একটা কথা বলি, তুমি কি রাগ করবা? তো বলে না না রাগ করবো না, রাগ করার কি আছে, তুই বল না। বললাম বাবা তুমি কি কারো প্রেমে টেমে পড়ছো নাকি? তখন বাবা আমার দিকে হাসা বলতেছে যে তুই কথা কেন বলতেছিস? বললাম না তুমি ইদানিং অনেক ফোনে কথা বলো, বাইরে টাইরে ঘুরো, মানে ব্যাপারটা কি বুঝি না। তখন বলে প্রেমে পড়ি নাই, কিন্তু চিন্তা ভাবনা করতেছে একটা বিয়ে করব। তখন আমি একটু সারপ্রাইজ হয়ে যাই, প্রথম দিকে আমার কাছে একটু অবাক লাগে, অ্যান্ড পরে আমি খুব সারপ্রাইজ হয়েছে যে বাবা তুমি বিয়ে করবা, মানে মা মারা গেল এত বছর হইলো, কই কখনো তো আমি তোমার মাঝে বিয়ে শাদী ওরকম কোনো কথাবার্তা শুনি নাই, বাট এখন তুমি হঠাৎ করে বিয়ে সিদ্ধান্ত কেন নিতেছো? তখন আমাকে বলে যে দেখ তোর তো বয়স হয়েছে, অ্যান্ড তুই তো বিয়ে করবি, দেন বিয়ে করার পর তুই তো আলাদা হয়ে যাবি, তুই তো আর তোর বউ নিয়ে আমার সাথে থাকবে না, তখন আমাকে দেখাশোনা করার জন্য তো অ্যাটলিস্ট একটা মানুষ দরকার, তাই না? তখন আমি ব্যাপারটা চিন্তা করে দেখলাম যে তা তো ঠিক, বাবা তো আসলে মিথ্যে বলেন, কারণ আমি বিয়ে করলে আমি তো সেপারেট হয়ে যাব, তো বাবা তো অ্যাটলিস্ট বাবাকে টেক কেয়ার করার জন্য একটা মানুষ দরকার, কাজের মেয়ে আর বাবাকে কতক্ষণই বা টেক কেয়ার করবে, সেখানে একটা প্রপার একজন মানুষ দরকার যে বাবাকে খুব ভালো যত্ন করে রাখতে পারবে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি বাবাকে বলি যে বাবা ঠিক আছে তাহলে তো খুব ভালো, তুমি বিয়ে করো। আমি সেদিন অনেক খুশি হই, বাবাকে বলি যে বাবা তুমি বিয়ে করো। আমি চারদিকে অনেক আমাদের হচ্ছে যারা পুয়ে পরিচিত আছে, আমার আব্বার একটা আমার আব্বার হচ্ছে টোটাল 3 ভাই ছিল, আবার বড় একজন ছিল, ছোটো একজন ছিল। বড় চাচু অ্যান্ড ছোটো চাচু ওরা দুজনেই কানাডাতে থাকতো, ওরা হচ্ছে কানাডায় থাকতো, অ্যান্ড আমার কোনো পুপি ছিল না।
অ্যান্ড আমার দাদা দাদু দুজনেই মারা গেছে। তো পরে আমি আমার ওরকম কোনো নাই, বাট আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যারা আছে আমি তাদেরকে বলি যে একটু ভালো একটা বাট মহিলা টাইপের একটা দেখ যে খুব ভালো জামাই মারা গেছে ওরকম, আর আব্বা নাকি বিয়ে শাদী করবে। তো এরকম করে খুঁজতে খুঁজতে আমি একটা মেয়ের সন্ধান পাই, মানে এখনও বিয়ে হয়নি এরকম আর কি। ওনার একটু প্রবলেম আছে, পারিবারিক প্রবলেম, একটু অনেক সুন্দর কিন্তু গরিবের মেয়ে। ওনাদের বাসা আছে হচ্ছে ইয়েতে ধানমন্ডি না, ওনাদের বাসা হচ্ছে আমি ভুলে গেছি, আমার ঢাকার ভিতরে একটা জায়গা, নামটা ঠিক মনে নেই, ওই ঢাকার ভিতরে একটা জায়গা ওনাদের মানে ভাড়া থাকে। উনি হচ্ছে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, এনজিওতে। তো পরে মহিলাটা অনেক ভালো, আমার দেখে অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। সেদিন আমি সকালবেলা আমার বাবাকে ওনার ছবিও আনি, আমার ফোনে ছবি এনে বাবাকে ছবিটা দেখাই, আর সব কিছু বলি। বলার পরে বাবা আমাকে বলে যে না, আমার একটা পছন্দ আছে, আর হচ্ছে একটা মেয়ে পাইছিলাম যে তোকে অনেক বেশি টেক কেয়ার করবে, আমি ওকেই বিয়ে করবো, সব কিছু আমার মোটামুটি ঠিকঠাক কথাবার্তা বলছি, আমি তোকে ওনার ছবি দেখাবো আর তোকে সব কিছু বলবো, ডিটেলসে বলবো। তো আমি বললাম যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তো তুমি তোমার মতো করে পেয়ে থাকো তাহলে তো কোনো প্রবলেম নেই। আমি তখন আর কোনো কথা না বলে বাবাকে বললাম যে ঠিক আছে, তুমি তো কাকে পছন্দ করতেছো, তুমি বিয়ে শাদীর হচ্ছে ডেট ফিক্সড করো। তো বাবা বলে যে দেখ, এই বয়সে বিয়ে করতেছি, এটা মানুষকে জানাতেও না আমার কেমন জানি লজ্জা লাগতেছে, আমার বন্ধুবান্ধবরা ব্যাপারটা ভালোভাবে নিবে না। একটা কাজ করি, আমি গোপনেই বিয়ে করি, নিয়ে আসি, বাট বিয়েই তো করা দরকার, আর তো কিছু না, তাই না? তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বাট এরই মাঝে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, মানে আমার যে সখী গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, কন্টিনিউ প্রায় 6-7 মান্থের মতো হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, আমি তার সাথে একরকম আমার ব্রেকআপ। তো পরে বাবা বলতেছে যে ঠিক আছে, আমি কোর্ট ম্যারেজ করে তাকে সরাসরি বাসায় নিয়ে আসবো, আর আমি এগুলো নিয়ে কোনো রকম দ্বিমত পোষণ করবো না, কোনো কথা বলবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই করো, কারণ আসলে মানুষ জানাজানি হলে এই বয়সে তুমি বিয়ে করবো, আমি ভার্সিটিতে পড়ি, এটা আসলে ভালো দেখবে না অনেকে হয়তো খারাপ মন্তব্য করতে পারে, তুমি একজন বিজনেস ম্যাগনেট, অনেক বড় মাপের একজন মানুষ, সবাই খারাপও ভাবতে পারে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সেদিন সকালবেলা বাবা আমাকে বলতেছে যে আমি বিয়ের কাজ কমপ্লিট করে আজকে বাসায় ফিরবো। তাই আমি বললাম যে আমি যাবো না। পরে বলতেছে না, তুই যাওয়ার দরকার নেই, আমি নিজেই আমার আরও 2টা বন্ধু আছে, জাস্ট ওদেরকে জানাইছি, ওদের মাধ্যমে আমি কোর্ট ম্যারেজ করে বাসায় ফিরবো। তো আমার বাবা আসলে আমি বুঝতে পারছিলাম যে বাবা লজ্জা পাইতেছে যে আমি ওনার ছেলে, মানে আমি বাবার বিয়েতে যাব এই বয়সে। তো বাবা ব্যাপারটাতে লজ্জা পাচ্ছে, যার জন্য বাবা আমাকে নিতে চাচ্ছে না। তাই বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যদি নিজে করে আনতে পারো তাহলে তুমি নিয়ে আসো। তো বাবা বিয়ে করলো, অ্যান্ড বিয়ে করার পরে রাত 9:30 বাজে বাবার আরও 4-5টা ফ্রেন্ড সহ বাবা বাসায় আসছে। তো বাসায় যখন আসছে, মেয়েটা ঘুমটা দেওয়া ছিল, তো আমি দেখতে পাচ্ছি না, আমার দেখে মনে হলো যে একেবারে কম বয়সে কোনো মেয়ে হবে, মানে একেবারে বডির দেখে আমার কাছে মনে হচ্ছে একটু কম বয়সে কোনো মেয়ে হবে। আমি বাবাকে বললাম যে বাবা, আমি আবার আগ থেকে বাসর ঘরটা সুন্দর করে সাজায় রাখছি। আমার আরও একটা ফ্রেন্ড, ওই যে যার কথা বলছিলাম, আমার ওই ফ্রেন্ড যার সাথে আমার গার্লফ্রেন্ডের সম্পর্ক ছিল, ও সহ আছে, আরও কয়েকটা ছেলে আছে আমার ফ্রেন্ড সার্কেল, আমি জাস্ট গোপনে তাদেরকে জানাই রাখছি। তো আমরা পার্টি করছি, রাত সারাদিন ওখানে ছিলাম। পরে আমি করলাম কি, এইভাবে হচ্ছে বাবার সাথে আমি ওনার মুখ দেখলাম না, কারণ অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, আমার বাবাও প্রচুর পরিমাণ লজ্জা পাচ্ছিল, যার জন্য এখানে আমার 2টা মেয়ে বন্ধুও ছিল। আমার মেয়ে বন্ধুগুলো রিসিভ করে আমার নতুন মাকে ঘরে নিয়ে গেলে দরজা লাগাই দিল, আমি আর ওনার চেহারা দেখি নাই। তো লাগাই দেওয়ার পরে সব কিছু ঠিক হলো, অ্যান্ড সকালবেলা আমরা অনেক ফ্রেন্ড সার্কেলে ছিলাম। আমার ওই যে খারাপ বন্ধুটা, যে আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল, ও আবার রাতের বেলায় চলে যায়, আর আমার 2টা মেয়ে ফ্রেন্ড থাকে আর 4টা ছেলে ফ্রেন্ড থাকে। আমরা সারা রাত মিলে ছাদের উপর আড্ডাবাজি করি। সকালবেলা আমরা ঘুমাই না, যে আমি তো খুব এক্সাইটেড যে আমার নতুন মাকে আমি দেখবো, অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড সকালবেলা যখন সবাই আমরা একদম ব্রেকফাস্ট করার জন্য একেবারে ডাইনিংটা খুব সুন্দর করে সাজাই টেবিলটা, আর যখন ব্রেকফাস্ট করার জন্য আমার নতুন মা আসে, বিশ্বাস করবেন না ডিয়ার ভিউয়ার্স, আমি তখন যেটা দেখলাম আমার কাছে মনে হলো যেন আমি পৃথিবীতে বেঁচে নাই, খোদার কসম করে বলি। আমি সেদিন যেটা দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যেন এই দৃশ্যটা দেখার আগে যদি আমি মরে যেতাম, আল্লাহ যদি আমার প্রাণটা নিয়ে যেত, তাহলে আমি অনেক খুশি হইতাম। আমি দেখতে পাই আমার গার্লফ্রেন্ড সখী এবং আব্বার অফিসে রিসিপশনে চাকরি করা এই মেয়েটাই বউ সেজে বসে আছে, যার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়েছে। এবং আমার বন্ধু বলেছে অনেক ছেলেদের সাথেও এগুলো করছে, এবং ও বড় লোকের ছেলে পটিয়ে এরকম কাহিনীগুলো করে। আমি তখন কোনো কিছু না বলে আমার চোখ থেকে তখন পানি বের হয়েছে। আমি বুঝতে পারতেছিলাম না যে ইন দ্য মিন টাইম আমি কী করবো, কোথায় যাব। তখন ও আমার মুখের দিকে তাকায় না, ও নিচের দিকে তাকায় আছে, নিচের দিকে তাকেও ব্রেকফাস্ট করতেছে, আমিও ব্রেকফাস্ট করতেছি, আব্বাও করতেছে, আমার বাকি ফ্রেন্ডগুলোও আছে, এবং হচ্ছে আমার মেয়ে বান্ধবীগুলোও আছে। তখন আমি কোনো কিছু বলি না, জাস্ট এক নজরে দেখতেছি যে আসলে আমি এখন কী করবো, আমি ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না।
এর মাঝে আমি মানে জাস্ট একটা পরোটি খেয়ে আমি উঠে গেছি। আমি বললাম যে বাবা তোমরা ব্রেকফাস্ট করো, আমি পরে আসতেছি। তো বাবা বলতেছে এত ব্রেকফাস্ট তুই করবি না কেন? আমি বললাম একটু পরে আসতে। তো তোর নতুন মাকে সালাম করবি না? বাবা আমাকে এটা বলতেছে। তখন আমি চেয়ার থেকে উঠে আসলাম তাকে সালাম করার জন্য। তখন সে আস্তে করে চেয়ারটার পিছনে নিয়ে বলতেছে না 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 এগুলো লাগবে না, আমার এগুলো পছন্দ না। আর মানে আমার কাছে ব্যাপারটা কেমন জানি মনে হয় যে ও একটু লজ্জা পাচ্ছিল। তখন আমার বাবা বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তখনকার পর থেকে আমার লাইফটা যেন কেমন চেঞ্জ হয়ে যায়, মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি আর কী করবো, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। তো এভাবে যাচ্ছে প্রায় 5-6 দিন হয়ে গেছে। আমি আমার ওই খারাপ বন্ধুটা কিন্তু ওকে চিনি, আমি আমার ওই বন্ধুটাকে কিন্তু আর কখনোই আমাদের বাসায় আনি না। আমার ওই বন্ধুটাকে আমি কখনোই আমাদের বাসায় আনি না, এর ব্যাপারগুলো আমি কিছুই ওর কাছে বলি না, কারো কাছেই বলি না। জাস্ট আমার নিজের মাঝে আমি কথাগুলো লুকিয়ে রাখছি যে আমি কারো কাছে বলার মতো তো কোনো মুখ নেই। আমি এই ব্যাপারগুলো কাকে বলবো? বাবাকেও বলতে পারবো না, বা ও তো সব কিছু আর সখী তো সব কিছুই জানে, তাই না? তো এভাবে যেতে যেতে প্রায় 2-3 মাসের মতো পার হয়ে যায়। 2-3 মাস পরে একদিন আমার আব্বা হচ্ছে বিদেশে যাবে, লন্ডনে যাবে ট্যুরে। তো ওখানে 5 দিনের জন্য বাবা লন্ডন ট্যুরে যাবে। তো 5 দিনের জন্য বাবা লন্ডন ট্যুরে যায়। অ্যান্ড এটা হচ্ছে তখন বাবা যায়, হ্যাঁ যখন বাবা চলে যায়, হ্যাঁ বাবা চলে যাওয়ার পরে ও হচ্ছে আমাদের রাতের বেলায় আমি কোনো কথা তার সাথে বলি না। আমি জাস্ট কাজের ছেলে আছে, মেয়ে আছে, ওরা খাবার দাবার বানাই, টেবিলে গিয়ে খাবার নিয়ে তারপর আমি চলে আসি। এভাবে খাবার নিয়ে চলে আসি, খাচ্ছি, তার সাথে কোনো কথা বলি না। ঠিক বাবা চলে যাওয়ার 2 দিন পরে একদিন রাতের বেলায় ও আমার রুমে আসে, এসে দরজা নক করে। তো দরজা আমি খুলি, খোলার পরে ও ভিতরে আসে বসে। তো বসার পর আমি জাস্ট অন্যদিকে তাকে আমি কাজ করতেছি ল্যাপটপে, মানে আমি জাস্ট ভুলে গেছি যে তাকে আমি পরিচিত, তার সাথে আমার কী কী হয়েছে আমি এগুলো আমার মনে রাখতে চাচ্ছি না। সব কিছু ভুলে আমি নতুন করে সব কিছু ভুলে নতুন করে ব্যাপারগুলো নিচ্ছিলাম, যে যা 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 হবার তা তো হয়ে গেছে, আমি আর এগুলো কোনো কিছু নিতেছি না। বাট সে কেমন জানি আমার কাছে আইসা বলতেছে যে সাইফুল একটা কথা বলি, কিছু মনে করবা না তো? আমি বললাম যে আপনি ঠিক আছে বলেন কী বলবেন। পরে বলতেছে তুমি আমাকে আপনি করে কেন বলতেছো? আমি বললাম যে আপনি আমার মা, তো আমি আপনাকে কী বলবো? তখন সে আমাকে বলছে প্লিজ তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মা বললো না। আমি বলি মা কেন বলবো না? আপনি আমার মা হয়েছেন, আপনাকে আমি মা বলতে পারবো না? পরে বলতেছে যে সাইফুল প্লিজ এরকম করো না, রাগারাগি করো না। তখন আমি বলতেছি আরে রাগারাগি করার কি আছে? আপনি আমার সাথে এই কাজগুলো করছেন, আপনি কিভাবে পারলেন আমার আব্বাকে বিয়ে করতে? আপনার বিবেকে কি একটুখানি বাধা দিল না? আপনার কি একটু খারাপ লাগলো না? আপনি আপনার বাবাকে বিয়ে করছেন, এটা আপনি করতে পারলেন? আমি খুবই কষ্ট পাইছি, আপনার বিয়ে বারে ভীষণ কষ্ট পাইছি। আমি তখন খুবই ভেঙে পড়ি। অ্যান্ড হচ্ছে তার সাথে আর ঠিকমতো আমি কথা বলি না, মানে আমি চেষ্টা করি যে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য। সে আমাকে বলে যে প্লিজ বসো, এরকম করো না, যা হবার তা তো হয়ে গেছে। এখন যদি তোমার আব্বু ব্যাপারগুলো জানতে পারে তাহলে সে মনে খুবই কষ্ট পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তুমি যদি আমার সাথে কথা না বলে থাকো, এভাবে মাইন্ড করে থাকো, তাহলে তোমার আব্বা মনে করবে যে কোনো একটা সন্দেহ উনি করতে পারে না, উনি তো সন্দেহ করবে। এভাবে রাগারাগি না করে আমরা কি ফ্রেন্ডলি মিশতে পারি না? তো আমি বললাম যে ফ্রেন্ডলি কীভাবে মিশবো? তোমাকে কি আমি মা করে ডাকতে পারবো? পরে বলে মা করে ডাকার দরকার নাই, তুমি আমাকে আপনি করে সম্বোধন করো, তাতেই হবে। তাই বললাম আচ্ছা কী আর করা, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, আমি মেনে নিলাম। তো সে আমার বাসা থেকে বের হয়, অ্যান্ড প্রতিদিন সে আমার জন্য রাতের বেলায় খাবার নিয়ে আসে, সেটাও নিয়ে আসে, আমি খাই। বাট এরই মাঝে বাবার ট্যুর ছিল হচ্ছে লাইক 15 দিনের মতো মেবি ছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই, 15 দিনের মতো ছিল। কিন্তু বাবা প্রায় 17-18 দিন হয়ে যায় বাবা আসে না, ওইখানে কোনো একটা কাজে জানি বাবা আটকে যায়। বাট এরই মাঝে তার সাথে প্রতিদিন আমার উঠা বসা কথাবার্তা বলতে বলতে তার সাথে আমার সম্পর্কটা একটু ক্লোজ হয়ে যায়, খুবই ক্লোজ হয়ে যায়। অ্যান্ড সে মানে প্রতিদিন আমার সাথে এরকম দুষ্টামি ফাইজলামি ওগুলো করে। অ্যান্ড সে আগের মতো আমার বডিতে হাত দেয়, বিভিন্ন জায়গায় হাত দেয়, টাচ করে। তখন আমি আসলে আমার মাথা থেকে জিনিসটা চলে গেছে, সে আমার আব্বার বিবাহিত বউ, আমি আর এই ব্যাপারটা মাথায় রাখি না। তার সাথে আগের মতো করে আমি মিশতেছি, কথাবার্তা বলতেছি, খুবই ক্লোজ হয়ে যায়। একদিন রাতের বেলায় আগের মতোই সে একদিন হচ্ছে মদের বোতল নিয়ে আসে বাইরে থেকে, কাকে দিয়ে জানে আনায়, আইনা সে আমরা দুজনেই প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করি। অ্যান্ড ড্রিঙ্কস করে সে সেম আগের মতো আমার সাথে আজও এই কাজটাই করে। আমি যখন মানে লাইক আমার তো তখন হুঁশ নেই আমি কী করি, বাট সে আমার সাথে এই কাজটা করে। আর এই কাজটা করার পরে আমি যখন মানে আমার যখন সজাগ হওয়ার পর আমি খুবই সারপ্রাইজ হয়ে যায়। তখন আমি বলি যে সখী যা করছো আগে করছো, কিন্তু এখন তো তুমি আমার মায়ের বিবাহিত, আমি আমার বাবার বিবাহিত বউ, সো এগুলো তুমি কী করতেছো? তখন সে আমাকে বলে যে প্লিজ তুমি এগুলো করো না, এগুলো যা হবার তো হয়ে গেছে, বাদ দেওয়া, এটা তো মাইন্ড করার কিছু নেই। তখন আমাকে ও বলে যে আমেরিকাতে এরকম হয়, কানাডাতে এরকম হয়, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এরকম হয়, সে আমাকে এটা সেটা বোঝায়।
এর মাঝে প্রায় 25 দিন পরে বাবা ফিরে আসে বাংলাদেশে। বাবা আসার পরে বাবা তখন কি করে যে একটা প্ল্যানিং করে, হ্যাঁ, যে তখনও অন্য অন্য ছেলেদের সাথে কথা বলতো, আমি দেখতাম। আমি তারা তখনও নিষেধ করতাম যে তুমি অন্য ছেলেদের সাথে কথা বলে না, আমার বাবা কি বিয়ে করছে, আমার বাবার বউ হিসাবে থাকো। তখনও সে অন্য অন্য ছেলেদের সাথে কথা বলতো, বাইরে যেত, আমি দেখতাম। তো তখন বাবা একটা প্ল্যানিং করে যে আমাদের হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরে একটা নতুন বাড়ি, এখনও কাজ কমপ্লিট হয় নাই, এটা হচ্ছে 9 তলা হবে, 4 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, উপরে কাজ করতেছে। তো বাবা প্ল্যানিং করলো যে বাবা এই বাড়িটা ওর নামে লিখে দিবে এবং বাড়িটা ওকে দিবে। তা আমি তোর ব্যাকগ্রাউন্ড জানি যে ও আসলে কেমন প্রকৃতির মেয়ে। তখন আমি আমার বাবাকে একদিন ডাইকা আমি বাবারে বললাম যে বাবা এটা তুমি কইরো না, হ্যাঁ এটা তুমি কইরো না। পরে বাবা আমাকে জিজ্ঞেস করলো যে কেন করবো না, তুই বাধা কেন দিচ্ছিস, ও তোর মা না? আমি বললাম হ্যাঁ মা ঠিক আছে, কিন্তু উনি তো অনেক ইয়াং, এখন যদি তুমি এই কাজটা করে ফেলো, যদি কোনো প্রবলেম হয়। বাবা আমাকে বলে কিছুই হবে না, তুই উল্টাপাল্টা কথা বলিস না, আমি ওকে বাড়িটা, ওকে বিয়ে করছে, ওকে একটা কিছু গিফট করতে হবে না, আমি বাড়িটা ওকে গিফট করবো। বাট আমি এটাতে কোনোভাবে রাজি হয় না, কারণ আমি জানি বাড়ি দিয়ে দিলে হয়তো সে চেঞ্জ হয়ে যেতে পারে। যেহেতু আমার ফ্রেন্ড আগেই বলছে ও বড় লোকের ছেলেদেরকে পটায়, টাকা পয়সা নিয়ে যায়, আমার টার্গেট হচ্ছে ওর নামে যদি বাড়ি লিখে দেও, যদি চলে যায় আমার বাবাকে ছেড়েও চলে যেতে পারে, বিকজ আমি আমার বাবাকে কষ্ট দিতে চাই না। এই সময় হয়তো বাবা সেকেন্ড টাইম আবারও কষ্ট পাইতে পারে। তখন আমি বলি যে না বাবা এটা তুমি কইরো না, অ্যাটলিস্ট আমি বাবাকে আমি নিষেধ করি। অ্যান্ড বাবা এসে সেমভাবে তাকে কথাগুলো বলে দেয় যে সখী এরকম আমাদের সাইফুল কেন নিষেধ করতেছে তোমার নামে জায়গাটাকে লিখে দিতে, আমি বুঝি না। তখন থেকে ওর সাথে আমার একটু মনোমালিন্য হয়ে যায়, একটু রাগারাগি হয়ে যায়। তখন আমাকে বলে যে কেন তোমার প্রবলেম কি, আমাকে জায়গা লিখে দিলে, আমি তো তোমাদের পরিবারের মানুষ তাই না, আমি তোমার মা। তখন সে আমাকে মানে বলে যে তুমি আমাকে মা বলেই ডাকবা, আর আপনি করে ডাকার দরকার নেই, একটু খারাপভাবে ব্যবহার শুরু করে। তো যাই হোক এভাবে যেতে যেতে একদিন রাতের বেলায় সেমভাবে আমি কিন্তু প্রতিদিন রাতে ড্রিঙ্কস করতাম, প্রতিদিন রাতে 9টা-10টার মাঝে আমি ড্রিঙ্কস করতাম। তো সেদিন বাবা কোথায় ছিল কে কোথায় ছিল আমি জানি না, আমি ড্রিঙ্কস করতেছি। অ্যান্ড ড্রিঙ্কস করে আমি সেদিন একটু অন্যভাবে ড্রিঙ্কস করি, মানে একটু বেশি মাতাল হয়ে যাই। অ্যান্ড মাতাল হয়ে আমি দরজা খুলে বাইরে যাই। অ্যান্ড বাইরে যাওয়ার পরে আমি দেখতে পাই যে মানে উনি ইয়েতে বসে আছে, ড্রয়িং টেবিলে বসে আছে, বসে বসে কি জানি করতেছে। বাট আমার মাথায় তখন চেঞ্জ ছিল না, আমি সেদিন একটু রাগান্বিত হয়ে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করি। এটার কারণ ছিল আমি আমার বাবাকে বোঝাতে পারি না, আমার বাবা কেন আমার কথা শুনবে না, মনটার মধ্যে অনেক কষ্ট, যার জন্য ইচ্ছে করে আমি প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করি। করার পরে আমি বাইরে যাই, বাইরে যাওয়ার পর দেখি যে বসে আছে। অ্যান্ড আমি তখন মানে বসলাম, আমার একটু একটু চেঞ্জ আছে, পুরোপুরি নাই। আমি টেবিলে বসলাম যে সামথিং কিছু একটা খাবো, খাওয়ার পরে আমি জাস্ট একটু ঠিক হবো। তো আমি খাওয়ার জন্য যখন বসলাম তখন সেটা শাড়ি পরছে, অ্যান্ড শাড়ি পরে সে তার শাড়ির আঁচলটা এরকম করে নিচে ঢুলে দিছে। তো তখন আমার মানে আমার মাথার একটা চক্কর দিছে, বিকজ আমার তো এমনিতে আমি ড্রিঙ্কস করা অবস্থায় আমি কোনো কিছু বুঝতে পারতেছি না যে আমি কী হইতাছে। তখন সে রুমে গেল, অ্যান্ড রুমে গিয়ে সে আরও মেবি 2-3 প্যাক বানায় আনলো। আইনা আমাকে বাবা রুম থেকে আনছে, হয়তো বাবা খাইতো, তো আইনা আমাকে দিছে যে নাও তুমি খাও। তো আমাকে দেয়, আমি আরও খাই। অ্যান্ড খাওয়ার পর আমি সম্পূর্ণ টাল হয়ে যাই। টাল হয়ে যাওয়ার পরে আমার কি হয় না হয় আমি কিছুই বলতে পারি না। যখন আমার সজাগ হওয়ার পরে আমি দেখি যে আমি তার বেডরুমে শুয়ে আছি এবং আমার গায়ে কোনো কাপড় চোপড় নেই, মানে বাবার বেডরুমে শুয়ে আছে। তখন আমি সাথে সাথে উঠে আমি আল্লাহ বাবা কই, বাবারে খুঁজতেছি, বাবারে পাচ্ছি না, তারে ডাক দিলাম, সেও একেবারে অন্যভাবে শুয়ে আছে। তখন আমার বলতেছে যে মাতাল হইয়া মাতলামি করে কী করছো, মাথা ঠিক আছে, তোমার বাবা বাসায় ছিল না এই জন্য তুমি বেঁচে গেছো। তখন আমি বললাম যে বাবা কোথায় গেছে? পরে বলে যে কই গেছে, মনে হয় কোনো কারো পার্টি টার্টিতে ছিল, এখনও আসে নাই। তো তখন আমি মানে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে কোনোভাবে আমার রুমে চলে আসি। আমার রুমে চলে আসার পরে বাবা কখন আসে কী হয় না হয় আমি আর কোনো কিছুই বলতে পারি না। তো এভাবে যেতে যেতে অনেক দিন পরে, বাট আমি ওটাতে বিরোধিতা করতেছি যে তার নামে জায়গা দেওয়া যাবে না। একটা পর্যায়ে বাবা আমার কথা না শুনে তাকে জায়গা দিয়েই দিবে, এটা নিয়ে বাবার সাথে একদিন আমার প্রচণ্ড ঝগড়া হয়। প্রচণ্ড ঝগড়া হওয়ার পরে বাবারে আমি যতভাবে বলি, তখন ও আমার সামনে আমার বাবাকে বলতেছে তোমার ছেলে অনেক খারাপ হয়ে গেছে, ও আগের মতো নাই, প্রচুর খারাপ হয়ে গেছে, ওর নজর খারাপ হয়ে গেছে। এটা বলার পরে আমি জানি না কী হয়েছে, বাট সেদিন বাবা আমার গায়ে প্রচুর পরিমাণ হাত তোলে, আমাকে মারে। এই প্রথম এত মারে মনে হয় না যে আমার জীবনে আমার কেউ কখনো এইভাবে মারছিল। আমাকে মাইরা আমার শরীরে পুরো রক্ত বের করে ফেলে, আমি প্রচুর কান্না করি, প্রচণ্ড মারে আমাকে, একদম প্রচণ্ড মারে। বাবা বেল খুলে আমাকে পিটায়, বেল খুলে উনি ওনার কোমরের বেল খুলে আমাকে সেদিন পিটায়। এত কষ্ট পাই আমি। আমার মা মারা যাওয়ার পর থেকে কখনো আমার মনে হয় না যে আমি কখনো সিনেমাতে কেউ কাউকে এভাবে মারতে দেখেছি। আমার পুরো শরীরে রক্ত বের করে ফেলে, আমাকে কোনোভাবে বাসায় এনে শোয়ায়। বাট আমি মানে ব্যথায় কাতরাইতেছি, বাবা একটাবারও আমার রুমে আসে না, কোনো কিছুই করে না। তখন আমি একটু একদিন পরে আমি একটু সুস্থ হওয়ার পরে বাবা আমার সাথে কথা বলে না। আমাকে এইভাবে মারলো, কিন্তু আমার সাথে কেন কথা বলবে না? আমি যতই রিকোয়েস্ট করি যে বাবা আমার সাথে কথা বলো না, উনি আমার সাথে কোনো কথা বলে না। আমাকে দেখলে অন্যদিকে তাকাই থাকে, আমাকে টাকা পয়সা দেয় না, কেমন জানি। আর যে সখী ছিল, সখীও কেমন চেঞ্জ হয়ে যায়, আমার সাথে আর কথা বলে না। আমি তখন কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যেগুলো কেন হচ্ছে, কীভাবে হচ্ছে।
তো একদিন আমি বাবাকে ডাইনিংয়ে আমি যখন খাইতে বসি তখন বাবা প্লেট নিয়ে উঠে চলে যায়, বাবা আমার সাথে বসে খায় না, বাবা ডাইনিংয়ে চলে যায়, বাবা আমার সাথে খায়ও না। তখন আমার একদিন খুব কষ্ট লাগে, একদিন আমি বাবাকে চাইপা ধরি, সামনে ধরার পর আমি বলি যে বাবা তুমি এগুলো কী করতেছো, আমার সাথে কথা বলতেছো না, আমারে মারছো, তুমি আমার বাবা, আমার গায়ে তুমি হাত তুলতেই পারো, কিন্তু আমার সাথে কথা কেন বলবে না? তখন বলে তোর মতো ছেলের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে, যে কিনা তার মায়ের দিকে খারাপ নজরে তাকায়। তখন আমি কান্না করে দিই যে বাবা আমি মায়ের দিকে খারাপ নজরে তাকাইছি মানে তুই আমাকে এগুলো কী বলতেছে? তো বলে তুই তাকাস নাই, খারাপ নজরে তাকাস নাই? আমি বললাম আমি কার দিকে তাকাইছি? বলে কেন তোর নতুন মায়ের দিকে তুই খারাপ নজরে তাকাস নাই? আমি বললাম বাবা তুমি এগুলো আমাকে কী বলতেছো, আমি তোমার ছেলে, তোমার কি লজ্জা লাগতেছে না কথাগুলো বলতে? পরে বলে লজ্জা লাগে বইলেই তো আমি তোর সাথে বসে খাবার খাচ্ছি না। আমি সখী আমাকে ভিডিওতে সব কিছু দেখাইছে, তুই মাতলামি করে এসে সখীর গায়ে পড়ে আমার রুমে তুই কী করছিস? তখন আমি বুঝতে পারি যে সেদিন সখী আমাকে ইচ্ছা করে ড্রিঙ্কসগুলো করাইছে এবং সে একটা প্রুফড মানে ভিডিও করে রাখছেন, ভিডিওগুলো আমার বাবাকে দেখিয়ে বাবার মাঝে আমার একটা শত্রুতা আমি দিছে। এরপর থেকে আমি আর লজ্জায় নিজেই বাবার সামনে যাই না, আমি আসলে কীভাবে বাবার সাথে কথা বলবো, আর লজ্জায় আমি বাবার সামনেই যাই না, আমি দূরে থাকি। আমার নিজের ইচ্ছা করতেছে না যে আমি বাবার সামনে যাই, বাট তারপর থেকে আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি আর বাসায় থাকবো না, কারণ আমি চেহারে বাবাকে আর দেখাইতে পারতেছি না। আমি একদিন প্ল্যানিং করি যে আমি বাসা থেকে চলে যাব, তো ব্যাগ টেক নিয়ে বাসা থেকে বেরোইতেছে, বাবা সামনে আসছে, এসে বলতেছে কই যাবি? আমি বললাম যে আমি আর বাসায় থাকবো না, আমার কেন জানি বাবা নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে, আমি বাসায় থাকবো না। কিন্তু বাবা আমাকে বলতেছে যে না বাসায় কেন থাকবি না, বাসায় থাকতে হবে। উনি আমাকে বাসায় রাখে, সে আমাকে বলে যে ঠিক আছে তোর আমি সেপারেট কোথাও রাখবো, তুই সেপারেট কোথাও থাকবি। আমি বলি না আমি সেপারেট কোথাও থাকবো না, আমি যদি এই বাসায় থাকতে হয় তাহলে তুমি এই মহিলাকে ছেড়ে দিতে হবে, এই মহিলাকে ছেড়ে দিলেই আমি হচ্ছে বাসায় থাকবো, নাহলে আমি থাকবো না। পরে বলতেছে এই মহিলা মানে তোর মা, সম্মান করে কথা বল। আমি বলি ও আমার মা হওয়ার যোগ্য না, ও একটা বেশ্যা, তুমি ওর সম্বন্ধে কী জানো? ও হাজার ছেলের সাথে নষ্টামি করে আসছে, ও তোমার কাছ থেকে ফ্ল্যাট, এই সময় কিন্তু ফ্ল্যাট অলরেডি বাবা ওর নামে লিখে দিছে, তোমার থেকে ফ্ল্যাট নিয়ে নিচ্ছে, ও আমার ফ্রেন্ডের সাথে এগুলো করছে। এগুলো বলার পরে বাবা আমাকে সেদিন আবার আমার কলার চাইপা ধরে আমাকে প্রচুর মারে। এটা আমাকে মারতেছে আমার ওই মা সখী, আমার বাবাকে ধরতেছে না, কাজের মেয়ে কাজের ছেলেগুলো এসে বাবাকে ধরছে, প্রচুর মারে। তখন আমি কান্না করতে করতে বাসা থেকে চলে আসি। বাসা থেকে চলে আসার পরে বাবা আর কোনোদিন আমার সাথে কথা বলে না, আমি কোনোদিনও না। বাবা আমি যতই বাবাকে ফোন করি, বাবাকে মাঝে মাঝে ফোন করি, বাট বাবা আমার কল রিসিভ করে না, আমার সাথে কোনো কথা বলে না। আমার মনের ভিতরে প্রচণ্ড রকম কষ্ট জমে থাকে যে আমি মাকে হারিয়ে বাবার ভালোবাসা নিয়ে বেঁচেছিলাম, বাবা আমাকে কখনো এক বিন্দু অভাব বুঝতে দেয়নি, আমাকে প্রচুর ভালোবাসছে, সেই বাবা আমার সাথে কথা বলে না। আমি ফোন করি, বাবা আমার সাথে কোনো কথাই বলে না। এবং হচ্ছে বাসায়, আমি যদি বাসায়ও যাই তখনও বাবা আমার সাথে, একদিন বাবা আমাকে স্ট্রেট বলতেছে যে তুই এই বাসায় না আসলে আমি খুশি হবো, তুই বাসায় আসবি না। তো আমি বাইরে চলে যাই, বাবার সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় থাকি, ওর বাসায় থেকে আমি পড়াশোনাটাও তখন বন্ধ করে দিই, পড়াশোনা বন্ধ করে দিয়ে ওর বাসায় থাকি। এভাবে যেতে যেতে প্রায় 4-5 মাসের মতো কেটে যায়, কিন্তু বাবা আমার সাথে কোনো যোগাযোগ করে না। এই 4-5 মাস বাবা আমাকে কোনো কল দেয় না, বাবার সাথে আমার কোনো কথা হয় না। তখন আমার ফ্রেন্ড যে ছিল, যার মহিন ছিল ওর নাম, তো মহিনের বাসা আমি থাকতাম। তো মহিনকে আমি বলতেছি যে মহিন আমি এখন কী করতে পারি, কী করবো তুই আমারে বল। তখন মহিন আসলে এই ব্যাপারগুলো কোনো কিছুই জানতো না, ওরে আমি কিছুই বলি না, শুধু বললাম যে বাবার সাথে রাগারাগি হয়েছে, বাবা আমাকে বাসা থেকে বের করে দিছে। তখন মহিনের একটা বড় ভাই ছিল, উনি হচ্ছে মালয়েশিয়াতে থাকতো। তখন আমাকে বলে যে তুই একটা কাজ কর, তুই মালয়েশিয়াতে চলে যা, আমার বড় ভাই আছে না স্যামসাং কোম্পানিতে চাকরি করে, তুই ওখানে চলে যা। তখন আমি বলি যে আমার কাছে তো টাকা পয়সা নাই বন্ধু, আমি কীভাবে যাব? তো বলে যে ঠিক আছে ম্যানেজ কর। আমার হাতে একটা ব্রেসলেট ছিল, স্বর্ণের একটা চেইন ছিল, মোবাইল ছিল, মোটামুটি সব কিছু বিক্রি করে আমি প্রায় 1 লাখ টাকার মতো, আমার ব্যাংকেও সামথিং কিছু টাকা ছিল, সব মিলে 1,70,000 টাকার মতো জোগাড় হয়। 1,70,000 টাকা জোগাড় করে আমি বলি যে এই টাকাটা জোগাড় করছি তুই দে, তোর বড় ভাইকে দে। ওর বড় ভাই বলে যে 1 লাখ টাকা দিলে হবে, বাকি টাকা লাগবে না, আমি ভিসা ম্যানেজ করে দেবো। 70,000 টাকা আমি আমার কাছে রাখি, 1 লাখ টাকা দিয়ে উনি আমার জন্য মালয়েশিয়ার একটা ভিসা ব্যবস্থা করে। আমি বাবাকে কিছু না বলেই এক বুক কষ্ট জমা নিয়ে আমি মালয়েশিয়াতে চলে যাই। অ্যান্ড মালয়েশিয়াতে গিয়ে আমি ওইখানে, আমাকে বলেছিল যে স্যামসাং কোম্পানিতে কাজ, কিন্তু আমি গিয়ে দেখি আসলে স্যামসাং না, ওখানে ফার্ম অয়েল আছে, বাগান আছে। তো বাগানে আমাকে কাজ করতে দেওয়া হয়। আমি যে ছেলে কখনো প্লেট দিয়ে ভাত খাই নাই, আমি যে ছেলে কখনো গাড়ি ছাড়া বাসা থেকে বের হই নাই, আমি যে ছেলে কখনো মানে শরীর থেকে 1 ফোঁটা ঘাম ঝরে নেই কোনো কাজ করে, অথচ সেই ছেলে এখন ফার্ম অয়েলে কাজ করতেছে। আমি ওখানে 3 বছর ছিলাম। 3টা বছরে আমার মনে হয় যে আমার জীবন থেকে আমার জীবনের অর্ধেক বয়স কেটে গেছে। আমি আমার অনেক আমার দাড়িটারে উঠে গেছে, আমার চেহারা কুঁচকে গেছে এবং আমি অনেক কালো হয়ে গেছি। এই 3 বছর আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করি না, আমার আব্বার সাথে কোনো যোগাযোগ করি নাই, আমার চাচুরা বিদেশে আসে তাদের সাথে কোনো যোগাযোগ করি না, আমি কারোর সাথেই যোগাযোগ করি না। কারণ আমি বুঝতে পারছি যে আমার বাবা সবাইকে বলে দেবে, যাতে আমাদের রিলেটিভ আছে, বাবা কথাগুলো হয়তো সবাইকে বলবে। এই কষ্টে আমি কারোর সাথে আর কোনো যোগাযোগ করি নাই। মায়ের জন্য আমি সবসময় কান্না করতাম।
এভাবে যেতে যেতে 3 বছর আমি মালয়েশিয়াতে থাকি। 3 বছর থাকার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমাকে তো অ্যাটলিস্ট বিয়ে করতে হবে, আমার নিজের লাইফটাকে একটু সেটেল করতে হবে। যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু আমি তখন শপথ করে ফেলি যে আমি ওই বাবার সাথে আর কখনো কথা বলবো না। যে বাবা সৎ মায়ের কথা শুনে আমাকে এইভাবে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, আমার একটা কথাও শুনলো না, আমি সেই বাবাকে আর কখনোই আমি অ্যাকসেপ্ট করবো না। তখন আমি কমপ্লিটলি ওখান থেকে বের হয়ে মালয়েশিয়াতে আমি চিন্তা করি 3 বছর পরে আমি বাংলাদেশে যাব। তো কোম্পানি আমাকে বলে যে আরও 1 বছর থাকলে আমাকে একটা কি একটা জানি বোনাস হয় ওদের ওই গার্ডেনে, 4 বছর থাকলে একসাথে অনেকগুলো টাকা দেয়। তখন আমি আর কোনো কোটিপতির ছেলে না, কিছু টাকাও আমার খুব দরকার, কারণ আমি জানি যে বাংলাদেশে গিয়ে যেহেতু আমি বাবার কাছে যাব না, তার মানে আমার চলাফেরা করতে গেলে আমার নিজস্ব টাকা পয়সা লাগবে। তো যার জন্য আমি আরও 1 বছর থাকি, দেন 4 বছর পরে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরি। বাংলাদেশে ফেরার পরে আমার সেম বন্ধুর বাসায় উঠি, ওর বাসায় থাকি। তখন আমাকে একদিন বলে যে জানা তোর বাবাকে একটু দেখে, তোর বাবাকে দেখতে চা। তাই আমি বললাম যে না রে বন্ধু যাবো না। আমাকে খুব রিকোয়েস্ট করে যে যা বন্ধু যা, যাওয়ার তা হয়ে গেছে, এখন গেলে হয়তো তুই তোর বাবার সব কিছু মোটামুটি ঠিকঠাক দেখতে পারবি, তোর বাবা হয়তো তোকে সব কিছু মেনে নেবে বা বাদ দে যা। আমি বললাম যে না আমি যাবো না, কিন্তু আমি একটা কাজ করতে পারি, বাবার অফিসে গিয়ে হয়তো বাবার সাথে দেখা করতে পারি, কিন্তু আমি বাসায় যাব না, কারণ বাসায় ওই তো ডাইনিটা আছে। তখন সে আমাকে বলে তুই জানা বা অফিসে গিয়ে তোর বাবার সাথে দেখা কর। তো সেদিন আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পরে সিকিউরিটির মানে সব কিছু 4 বছর একদম অফিসের গেট আপ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। অফিস সে আগের মতো নাই, একদম সম্পূর্ণ চেঞ্জ। আমি অফিসে যাই, অফিসে যাওয়ার পরে আমি বাবার চেম্বারে যাই, বাট অন্য একটা লোক বাবার চেম্বারে বসে আছে। তখন অফিসের কিছু পুরনো স্টাফ আছে যারা আমাকে চিনতে পারছে, সবাই বলতে আরে সাইফুল সাহেব, ছোটো সাহেব, অনেকে আমাকে ছোটো সাহেব বলে ডাকতো, যে ছোটো সাহেব আসছে, অনেক রেসপেক্ট করতেছে, সবাই আমাকে নিয়ে বসছে। তো আমার বলতেছে যে আমি বলতেছি যে বাবা কোথায়। তখন সবাই আমার দিকে একটু অন্যভাবে তাকা আছে, যে বাবা কোথায় মানে আপনি জানেন না, আপনি কোথায় ছিলেন এতদিন? তখন আমি বললাম যে আমি বাবাকে অনেক মিস করতেছি, বাবার কোনো ফোন নাম্বার বা বাবা কোথায় আছে বাবাকে একটু ডেকে দেন। তখন সবাই আমার দিকে অন্যভাবে তাকে আছে, কেউ কোনো কথা বলে না, জাস্ট অন্য লুকিংয়ে আমার দিকে তাকে আছে, এবং সবার চোখে মুখে কেমন জানি কান্না ভাব, কেউ কোনো কথা বলতেছে না, একেবারে কান্না ভাব করে তাকে আছে আমার দিকে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, আপনারা আমার দিকে এভাবে তাকে আছেন কেন, বাবা কোথায়, বাবাকে একটু দেখে দেন। তখন ওখানে একজন স্টাফ ছিল, উনি আমাদের একদম পুরনো একটা স্টাফ, আমাদের অনেক পুরনো, প্রায় উনি 15 বছরের মতো আমাদের কোম্পানিতে কাজ করে। ওনার নাম হচ্ছে দুর্জয় চাচা নামে পরিচিত। উনি আমাকে বলে যে কেন সাইফুল, তুমি কি জানো না যে তোমার আব্বা মারা গেছে? তখন আমি বলি যে আমার আব্বা মারা গেছে মানে? বলে যে স্যার তো মারা গেছে আজকে 1 বছরও বেশি হয়ে গেছে, তুমি কি বলতেছো, তুমি এগুলো জানো না? আমি বলি না, আমি তো বিদেশে ছিলাম। তো বলে বিদেশে ছিল, তোমার বাবার সাথে কথা বলো নাই, তোমার মায়ের সাথে কথা বলো নাই? তো আমি বলতেছি যে মানে আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে আমি মানে কী বলবো, কী করব। তখন আমি বলতেছি যে অফিসে যে এমডি চেয়ারে বসে আছে উনিকে, আমার আব্বার চেম্বারে। পরে বলতেছে এটা তোমার মামা। আমি বলি আমার মামা মানে কেমন মামা? পরে বলতেছে তোমার আব্বা সেকেন্ড যাকে বিয়ে করছে এটা তার ছোট ভাই, এবং উনি বরিশাল থেকে আসছে, উনি এখন অফিস চালায়। এটা বলার পরে আমি খুবই কষ্ট পাই। আমি আমাদের বাসায় যাওয়ার পরে আমি দেখি যে উনি আমাকে দেখার পরে উনি মুখটা কেমন করে যে কালো করে ফেলে, আমার সেই সখী মুখ কালো করে ফেলে। আমি বাসায় যাওয়ার পরে আমি বসে আমি সবাইকে মানে আমাদের আগের যে কাজের লোকগুলো ছিল তারাও নাই, গার্ডেন বয় ছিল, গার্ডেনের লোকও নাই, ড্রাইভারও নাই, বাসায় যারা কাজ করতো তারা কেউ নাই, সবাই চেঞ্জ। তো আমি যাই, বাট কেউ আমার সাথে কথা বলে না, উনিও আমার সাথে কথা বলে না, আমার সৎমা আমার সাথে কথা বলে না। দেন আমি ওইখানে 5-6 মিনিটের মতো ওনার সাথে কথা বলতে চাই, উনি কোনো কথা রেসপন্স করে না। আমি এটা সেটা বলি, কোনো কিছু রেসপন্স করে না। তো রেসপন্স না করার পরিপ্রেক্ষিতে আমি এখান থেকে বেরিয়ে আসার পর আমার বন্ধুর বাসায় এসে আমার বন্ধুকে আমি বলি যে আমি একটা উকিলের কাছে যাব। যেহেতু আমার আব্বা বিয়ে করে ফেলছে, আমার আব্বা যেহেতু মারাই গেছে, তাহলে আমার যে সয় সম্পত্তি আছে আমি আমার সয় সম্পত্তিগুলো বুঝে নিব। এটা বলার জন্য আমি তাকে নিয়ে একটা উকিলের কাছে যাই। অ্যান্ড উকিলের কাছে আমি ওদের মৌজা নাম্বার, জায়গা নাম্বার সব কিছু ঠিকঠাক মতো বলার পরে সব কিছু ডিভাইড করার পর উকিল আমাকে বলে 2 দিন পরে আসেন। অ্যান্ড 2 দিন পরে যাওয়ার পর আমি যেটা শুনতে পাই যে আমাদের যত বাড়ি গাড়ি, যত জায়গা সম্পত্তি এবং কোম্পানি আছে সব কিছু নাকি সখীর নামে। আমাকে আব্বা সব কিছু সখীকে উইল করে দিয়েছে, এবং যে বাড়িটাতে আছে, আমাদের 4টা বাড়ি ছিল, 4টা বাড়ি, এবং উত্তরের বাড়িটা তো আগেই বাবাকে দিয়ে দিছে, এবং কোম্পানি থেকে শুরু করে আমাদের যত ব্যাংক ব্যালেন্স আছে সব কিছু তার নামে দিয়ে দিছে। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে আরে এটা কী হচ্ছে, এটা কেমন কথা। তখন মানে আমি কার কাছে যাবো, কী করবো ঠিক বুঝতে পারতেছি না। আমি তখন উকিলকে বলি যে দেখেন আমার আব্বার, আমি ওনার সন্তান, আমিও ব্লাড কালেকশন, আমি সব কিছু উকিলকে দেই, কিন্তু উকিল আমাকে বলতেছে যে আরে বাবা উনি তো তোমার আব্বা সব কিছু মানে একেবারে যে মানে একটা আছে হাওলা দলিল, যেটা দান করছে, দান কিন্তু করে নাই, উনি ডাইরেক্ট ওনার নামে সব কিছু লিখে দিছে, এটা দান না, এটা দান দলিল না, একদম সরাসরি লিখে দিছে। তো এবং সেই বিনিময়ে উনি টাকাও নিছে।
তা আমি বললাম যে আমার আব্বা সম্পত্তি লিখে দিচ্ছে আমার আম্মার নামে, সেখান থেকে আবার টাকা নিবে। এই যে সখী তো এমনিতেই ফকিরের বাচ্চা, ওদের বাড়িঘর কিচ্ছু নাই, ও আমার কাছ থেকে টাকা নিয়ে পড়াশোনা করে চলতো, ও আমার বাবাকে কিসের টাকা দিছে। তখন আমি সাথে সাথে আমার বন্ধুকে নিয়ে থানায় যাই অ্যান্ড থানায় গিয়ে মামলা করি। এই মামলাটার পিছনে আমি 2টা বৎসর ঘুরি। 2টা বছরে মামলাটার পিছনে আমি ঘুরি, কিন্তু 2টা বছরে আমি এক বিন্দু সহযোগিতা কারো কাছে পাই না। আমার চাচ্চুদেরকে আমি ফোন করে বলি, দেন চাচ্চুরা বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে চাচ্চুরা অনেক ট্রাই করে, বাট কোনো কিছু কাজ হয় না। কারণ আমার যে সখী মা, সে আসলে এত পাওয়ারফুল, আমি আসলে বলি বুঝাইতে পারবো না। তার ঢাকাতে এত লোক, এত ওনার পাওয়ার, এত লোক সংখ্যা, ওনার পুলিশে, আর্মিতে, তারপরে বিভিন্ন প্রশাসনিক কাজ করা বড় বড় লোকদের সাথে তার সম্পর্ক। আমি শত চেষ্টা করেও আমি কিছুই করতে পারি নাই। সেদিন টিভির ভিতরে আমি নায়িকা পরিমণির একটা অনুষ্ঠান দেখেছিলাম। পরিমণির আজকে বাংলাদেশে একদম টপ ট্রায়াল আছে, পরিমণিকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে গোটা বাংলাদেশে। পরিমণিকে দেখার পর আমার এই কথাগুলো মনে পড়ছে। আপন ভাইয়া, আমি আপনার কাছে কথাগুলো অনেক কষ্ট করে লিখলাম, মানে আমি জানি না আপনি আমার সবগুলো লেখা পড়বেন কিনা, এতগুলো লেখা আমি লিখলাম। তো আমি আপনার কাছে অনুরোধ করবো যে আপনি আমার এই কথাগুলো মানুষের কাছে প্রচার করবেন, কারণ আমি এটা কখনোই প্রচার করতে পারবো না, কারণ আমার পক্ষে এটা প্রচার করা সম্ভব না, যেহেতু আমার বাবা এবং আমার সৎ মা এবং আমার গার্লফ্রেন্ড সব কিছু মিলে একাকার। সো এটা আমি কারো কাছে বলতে পারবো না। আপনার কাছে বললাম, আপনি যতটুকু পারেন আমার পরিচয়টা হাইড করে, আমার পরিচয়টা গোপন করে আপনি স্টোরিটা সবার মাঝে শোনাই দিবেন, যাতে অন্তত বাবার বয়সী যারা আছে, বাবারা যাতে বুঝতে পারে যে কোনো বাবা যাতে এই ধরনের ভুলটা না করে। আমার আব্বার ভুলের মাসুল দিতে, আমার আব্বা নিজের ভুলের মাসুল নিজের জীবন দিয়ে দিল, অ্যান্ড আব্বার ভুলের মাসুলে আজকে আমি আমার একজন কোটিপতির ছেলে হয়েও আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরি। আমি একটা প্রাণ কোম্পানির বর্তমানে আমি একজন TSR হয়ে চাকরি করি, মাসে 25,000 টাকা বেতন পাই, কিন্তু আমাদের বাসার ড্রাইভারের বেতন ছিল 15,000 টাকা। আমাদের প্রতি মাসে 50,000 টাকা ছিল শুধু যারা আমাদের বাসায় কাজ করতো তাদের বেতন দিতাম। তো আজকে আমার কিছুই নাই। আমি আপনার কাছে অনুরোধ করবো, এবং প্রত্যেকটা বাবা, যে বাবা আজকের এই গল্পটা শুনবে আপনার মুখ থেকে, সবগুলো বাবা যেন অন্তত এতটুকু সতর্ক হয়, যত আমার এই গল্পটা শুনে অতটুকু শিখতে পারে। বাংলাদেশে এরকম সখীর মতো হাজারো সখীরা লুকিয়ে আছে। বাংলাদেশের রাজধানীগুলোতে, বাংলাদেশের বিভিন্ন বড় শহরগুলোতে এরকম হাজারো সখীরা লুকিয়ে আছে, যারা শুধুমাত্র ফাঁদ পেতে আছে কোনো বড় লোকের ছেলেকে অ্যাটাক করার জন্য, কোনো বড় লোককে অ্যাটাক করার জন্য। এগুলো থেকে যেন বড় লোকের সন্তান থেকে শুরু করে বড় লোক বাবা মাগুলো নিজেকে সেভ করে রাখে। এই জন্য আপনি আমার এই গল্পটা প্রচার করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি আসলে ওনার সাথে আমার কথা হয়েছিল, গতকালকেও কথা হয়েছিল। আমি ওনাকে বলেছিলাম যে আপনি কিছু বলেন অনিয়ারে এসে, তখন উনি আমাকে বলেছে যেহেতু এটা আমার পরিবারের একটা ব্যাপার, আর আমি আসলে আমার কণ্ঠটা এখানে বা আমার কোনো পরিচয় এখানে দিতে চাই না, কারণ হচ্ছে এটা যেহেতু আমার পারিবারিক একটা ব্যাপার। সো আমার মা এখনও আছে, যিনি ওনার গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড থেকে মা হলো সখী, উনি এখনও আছে, এবং আমি জানি যে ওনার অনেক বেশি পাওয়ার। এমনিতে উনি আমার নামে অনেক মামলা টামলা দিয়ে আমাকে অনেক খারাপ অবস্থা করে রাখছে। আমি বাসা থেকে বের হইতে পারি না, ঠিকমতো আমার নিজের কাজও করতে পারি না। এরই মাঝে যদি উনি জানে যে আমি এটা কোনো রেডিওতে প্রচার করছি, তাহলে আমার আরও বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি জিনিসটা আপনার মতো করে প্রচার করেন, আমাকে আসলে হাইড করে রাখাটাই উত্তম। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের কাছে তখনও ক্ষমা চাচ্ছি অ্যান্ড এখনও ক্ষমা চাচ্ছি যে গল্পটা প্রচার করার জন্য। এটা আসলে খুবই নোংরা একটা গল্প ছিল, বাট আমি রিকোয়েস্ট করবো যে যারাই আজকের এই গল্পটা শুনেছেন, হয় আপনার সাথে, আপনার বন্ধুর সাথে, আপনার পাড়া প্রতিবেশী কারো সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, তাহলে অ্যাটলিস্ট আমার এই কথাটা আজকে মনে করবেন যে বাংলাদেশে আমরা এই মুহূর্তে একদম টপ ট্রেলে আছে পরিমণির জীবন কাহিনী। পরিমণিকে নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে। এরকম একটা পরিমণিকে হয়তো পুলিশ ধরেছে, বাট হাজারো পরিমণি, হাজারো না লাখো পরিমণি বাংলাদেশে আছে যারা এই ধরনের ক্রাইম করে ঘুরে বেড়ায়। আমি আজকে খুব স্পষ্ট ভাষায় বলি, একজন প্রস্টিটিউট সে তার দেহ বিক্রি করে, সে তার দেহ দিয়ে সে টাকা ইনকাম করে। আমি প্রস্টিটিউটকে সম্মানের নজর দেখি। একজন প্রস্টিটিউটকে আমি আমার রিসপেক্ট থেকে অনেক সম্মান তাকে করি, কারণ সে তার শ্রম দিয়ে টাকা ইনকাম করে। কিন্তু বাংলাদেশে এরকম অসংখ্য মেয়ে আছে যারা ভালোবাসাকে পুঁজি করে, আবেগকে পুঁজি করে, ইমোশনালকে পুঁজি করে তারা টাকা আর্ন করে, তারা বিভিন্ন মানুষদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। ওই একেবারে খাজ বাংলায় যেকে বলে যে প্রস্টিটিউটের চেয়েও খারাপ হচ্ছে তারা যারা ভালোবাসার নামে নোংরামি করে। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি আপনাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে আবারও হাজির হবে। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।